Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. সবুজ দেওয়ালের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে নয়নতারা। দেওয়ালে টাঙানো একটা ক্যালেন্ডার, তাতে পাহাড়ের ছবি দেওয়া। পাহাড় কখনো দেখেনি নয়নতারা, সে সমুদ্রের মেয়ে। যদিও সমুদ্র উপকূলের মেয়ে হলেও সমুদ্রকে এত কাছ থেকে বিয়ের আগে দেখা হয়নি। এখন সমুদ্রের সাথে যেন কেমন মিলেমিশে গেছে ওর জীবনখানা। কি দেখছিস দেয়ালের দিকে চেয়ে? কিছু না। তাহলে চেয়ে আছিস কেন হাঁ করে? আমার ইচ্ছা। না, চাইবি না তুই এমন ভাবে কোথাও। ছাড় তো, ন্যাকামি করিস না। ন্যাকামি না, সত্যি বলছি। তুই ওভাবে চেয়ে থাকলে মনে হয় যেদিকে চেয়ে আছিস সেদিকে আগুন ধরে যাবে। তেল মারিস না, সর। এই সরব মানে? আয় আয় এদিকে আয় না। এক ঝটকায় নয়নতারাকে টেনে নিল ধনুষ। জাপটে জড়িয়ে ধরতে যেতেই ছিটকে গেল নয়নতারা। বলল, বললাম না ঢং করবি না। যা বাজারে যা, রান্না চড়াতে হবে। এই মুখখানে হাঁড়ি করে রেখেছিস কেন? ভালো লাগে বল? তুই জানিস না তুই না হাসলে আমার দিন খারাপ যায়। আর তুই জানিস না কেন আমি মুখ হাঁড়ি করে বসে আছি? শখ করে। চুপ করে গেল ধনুষ। নয়নতারার কাজল কালো চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বুকের ভেতর ঠিক মাঝ সমুদ্রে তুলুনি। লোকে
লক্ষ্মী সোনা আমার, কাঁদিস না, তুই বলি আমার জান। আর তুইও আমার তাই, তাই তো বারণ করছি। বারণ করলে চলবে কেন নয়ন? তুই তো জানিস সবটা। সবটা জানি বলেই তো মানা করছি। তোর পাগলি, তুই না কলেজে পড়েছিস, এসব মানিস? পাগলি কোথাকার। নয়নতারাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাজারের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল ধনুষ। কথা বাড়ালেই কথা বাড়ত, যেটা একেবারেই ও চায় না। নয়নতারার কথাটা উড়িয়ে দেবার মতো নয়, এটা খুব ভালো করে জানে ধনুষ। কিন্তু কিছু তো করারও নেই। টাকার প্রয়োজন কার না আছে, ওর তো আরো বেশি করে আছে। নয়নতারাকে সেই সব দিতে হবে যা সে ছেড়ে এসেছে শুধুমাত্র ওর জন্য, ওর টানে, ওর ভালোবাসার টানে। পেঁয়াজ কুচোচ্ছে নয়ন। মনটা ভালো নেই, রান্না করতে ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছা করছে না। কিন্তু মানুষটা তো খাবে দুপুরে, একটু গুছিয়ে খাবে। আবার তো সেই কতদিন পর বাড়ির ভাত পাবে। কিলো কি রাধিস? পাশের ঘরের পুষ্প বৌদি প্রায়ই আসে, খোঁজ খবর নেয়। বৌদির ছেলে মেয়ে নেই। বৌদির বর তারকদা ওই একই কাজ করে, মাছ ধরার কাজ। শুধু ওরা কেন, এই পুরো পাড়াটাই তাই। জেলেনি পাড়া নাম। ঘরে ঘরে জেলে, ঘরে ঘরে ট্রেকারে করে মাছ ধরতে সমুদ্রে যাওয়া মানুষ। এই মাংস করব, একটু বসো না। চোখ ছলছল কেন লো? বরের সাথে ঝগড়া হয়েছে? চোখ নাড়ালো নয়নতারা। তাতে হ্যাঁ বা না দুটোই বোঝায়, আবার হয়তো কোনোটাই বোঝায় না। বৌদি কি বুঝলো কে জানে, বলল, আমাদের ধনু তোকে চোখে হারায় রে, তুইও তাই। তোদের দুটিকে দেখলে না চোখ একেবারে জুড়িয়ে যায়। সেই কবে থেকে দেখছি ধনুকে, সেই বিয়ে হয়ে আসা থেকে। কতটুকু ছিল তখন। আরো তাড়াতাড়ি হাত চলছে নয়নতারার। মনের ভেতর চলা উথাল পাথালটা উগলে দেবে পুষ্প বৌদির কাছে। কাউকে বলে দেবে না তো বৌদি? না বোধ হয়। বৌদি, বল। ও তো আজ রাত্রিরে বেরোচ্ছে। ও, সেজন্যই মন খারাপ? পাগলি, জেলে বিয়ে করেছো গো রানী, এ যাতনা তো সইতেই হবে। তোর দাদাও তো গেছে আজ 4 দিন হলো। সেটা নয় গো, অন্য একটা কথা। কি কথা? কাউকে বলবে না তো? রহস্যের গন্ধ পেল পুষ্প, বলল, না, কি ব্যাপার রে? আরো খানিক ইতস্তত করে নয়নতারা বলেই ফেলল, ও না ওই চখা পোঁতার দিকে যাচ্ছে, জানো তো। প্রথমটা মুখ দিয়ে রা কাড়ল না পুষ্প, যেন কি শুনছে বুঝতেই পারছে না। তারপর বলল, কোথায় যাবে? চকা পোতা? কি যাতা বলছিস লো? সত্যি বলছি, ওখানে নাকি প্রচুর প্রচুর মাছ। শুধু মাছ? বাকিটা জানে না নাকি ও? হ্যাঁ, ওখানে যাওয়া নিষেধ জানে না এ পাড়ার ছেলে হয়ে? কেন যেতে চাইছে? ওই যে বললাম প্রচুর মাছ ওখানে। আমি বারবার নিষেধ করছি, শুনছে না। বলছে কিছু হয় না ওসব। মরণ কিচ্ছু হয় না? রফিকুলের গল্প শোনেনি নাকি? শুধু গল্প? ওর বউও তো রয়েছে এখনো। এত তথ্য জানতো না নয়নতারা। সবে 5 মাস হলো সে এসেছে এই পাড়ায়। সে অধিকারী পাড়ার মেয়ে। তার বাপের পাইকারি ডিমের ব্যবসা। পয়সা কড়ির অভাব নেই। পাকা বাড়ি, ঘরে টিভি, ফ্রিজ, ঠিকে ঝি অবধি আছে। বাপ মায়ের একমাত্র মেয়ে নয়নতারা, খুব আদরে মানুষ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের বেড়া টপকে কলেজে ঢুকেছে তখন সদ্য। সদরে যেতে হয় কলেজে। এই জেলেনি পাড়ার সাথে তাদের পাড়ার কোনো কালেই যাতায়াত ঘনিষ্ঠতা নেই। ওদের চোখে এটা হলো ছোট লোকদের পাড়া, যত গরিব গুরবোর বাস। তার চেয়েও বড় কথা, সব কটার গায়ে মাছের আঁশটে গন্ধ।
সব কটা জেলে। কেনই বা মাখামাখি হবে, কিন্তু হয়েছিল। নয়নতারা প্রেমে পড়ে গেছিল ওই পাড়ারই বাপ মা মরা অনাথ ছেলে ধনুষের। তখন ক্লাস 11-এর শেষের দিক। প্রায় টিউশন যেতে, স্কুল যেতে চোখে পড়তো একটা ছেলে চুপ করে দাঁড়িয়ে থাকে। পাত্তা না দিলেও পরে বিষয়টা নজরে পড়ে। কালো, রোগা, মুখে দাড়িওয়ালা ছেলেটা সব সময় দাঁড়িয়ে থাকে। ও যখনই বেরোয় তখনই দেখতে পায় ছেলেটা কি ফলো করছে ওকে। সাহস তো কম নয়। এগিয়ে যায় একদিন নয়নতারা। স্কুল থেকে ফেরার পথে, সাথে দুই বান্ধবী। এই, কে তুমি? এখানে দাঁড়িয়ে আছো কেন? ধনুষ, ধনুষ নাম আমার। তো আমি কি করব? নাম জানতে চাইলে যে? একটু থতমত খেয়ে যায় নয়নতারা। বেশ বাকি তো মুখে। ওর এক বান্ধবী বলে ওঠে, তুমি ফলো করো কেন নয়নকে? জানো ওর বাবা জানলে কি হবে? মেরে তোমার হাড়গোড় ভেঙে দেবে। সে মারুক, আমার মারে ভয় নেই। ছোট থেকে অনেক মার খেয়েছি বাবার কাছে। ছেলেটার বলার ধরনে ফিক করে হেসে ফেলল নয়নতারা। তারপর তাড়াতাড়ি সামলে নিয়ে বলল, শোনো, এভাবে ফলো করবে না আমাকে। আমি পছন্দ করি না একদম। ভালো মুখে বারণ করলাম, এরপর কিন্তু বাবাকে বলতে বাধ্য হব। আমি ভালোবাসি তোমাকে। বলেই একমুখ হাসে ধনুষ। নয়নতারা দেখে ছেলেটার হাসিটা ভারী সুন্দর। তোমার সাহস তো কম নয়। কোথাকার কে তুমি? যাও এখান থেকে। আর যেন... আমি জেলেনি পাড়ায় থাকি। আমার কেউ নেই। মা বাবা দুজনেই মরে গেছে। মাছ ধরি, মাছ সমুদ্রে যাই ট্রেকারে করে। এই চল তো নয়ন, চল। পাগলের ছাতা এটা একটা। বলতে বলতে নয়নতারার হাত ধরে টেনে নিয়ে যায় দুই বান্ধবী। সেদিন ধমকালেও থামেনি ছেলেটা। পরদিনই ফের দেখা গেল তাকে যথাসময়। কিচ্ছুটি বলতো না, কোনো মুখভঙ্গি নয়, কেবল চেয়ে থাকতো। সেই চেয়ে থাকাতেই নাকি কে জানে কেমন একটা মায়াই পড়ে গেল নয়নতারার। একদিন ডাকলো, সেদিন সাথে কেউ ছিল না। তোমার কাজকর্ম নেই? সারাদিন দাঁড়িয়ে থাকো? আছে তো, বললাম যে আমি মাছ ধরি। কই, সারাক্ষণ তো দাঁড়িয়েই থাকো রাস্তায়। আজকাল একটু কম যাওয়া হচ্ছে বটে, তবে তুমি পড়াশোনা করোনি? কই আর, 9-এ উঠলো আমার বাপ মরলো, ব্যাস সংসার তখন ধরতে হলো। আর মা? মা এই 4 বছর হলো চলে গেছে। কি একটা রোগ হলো। মনটা খারাপ হলো নয়নতারার। আহারে, কেউ নেই ছেলেটার। রোজ রোজ দাঁড়িয়ে থেকো না এভাবে, ভালো দেখায় না। কিন্তু না দাঁড়ালে তোমায় দেখবো কিভাবে? তোমার মোবাইল আছে তো? নাম্বারটা দেবে, গল্প করবো খুব। বেশ, দিতে পারি, একটা শর্তে। বলো বলো। তুমি আর এভাবে দাঁড়িয়ে থাকবে না রোজ রোজ। মাঝে মধ্যে গল্প করব, কথা বলবো, ব্যাস। কিন্তু তাহলে দেবো না নম্বর। আচ্ছা আচ্ছা, তাই হবে, আর দাঁড়াবো না। আরও একটা কথা। বলো। তোমার বয়স কত? 22। আমার চেয়ে বড় তুমি, তবুও বন্ধু হতে পারি আমরা। তুই বলবে আমাকে, কেমন? আমিও তাই বলবো। আচ্ছা। সেই নম্বর দেওয়া নেয়া। প্রথমে কথা ছিল ফোন নয়নতারা করবে তার সময় মতো, ধনুষ নয়। কিন্তু কখন যেন সব বদলে গেল। কখন যে ওদের কথা 5-10 মিনিট থেকে ঘন্টা ঘন্টা পার হয়ে যেতে থাকলো কে জানে। এরই মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলো নয়নতারা। ততদিনে বন্ধু থেকে প্রেমিক হয়েছে ধনুষ। দেখা করা, ঘুরতে যাওয়া, একসাথে লুকিয়ে সমুদ্রের পাড়ে যাওয়া, সবই চলতে থাকলো। ধনুষ ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়েছিল নয়নতারার ওপর। কেবলই বলতো, আমাকে কোনোদিন ছেড়ে যাস না নয়ন, আমি না মরেই যাবো। এরই মাঝে ওর বাবা কিভাবে জানতে পেরে গেল। আগুন জ্বলল বাড়িতে।
নয়নতারার কলেজ বেরোনো সব বন্ধ। মোবাইল কেড়ে নিল বাবা। ধনুষের ওদিকে পাগল পাগল অবস্থা। একদিন ওর বাড়ির সামনে এসে ঠায় দাঁড়িয়ে। বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারপাশ, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে ওদের বাড়ি অবধি। ভিজে কাক হয়ে সকাল থেকে দাঁড়িয়ে ধনুষ। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধে, রাত। বাবা বলল, শালা ছোট লোকের বাচ্চা, কে ওকে মারতে যাবে? ও এমনি ভিজে মরুক। রাত বেশ গাঢ় হয়ে এসেছে। বৃষ্টির দাপট বেড়েছে। জানলা ফাঁক করে দেখল নয়নতারা। ঠক ঠক কাঁপছে ধনুষ। আর পারল না। দরজা খুলে এক ছুটে বেরিয়ে গেল, বাড়ির জামা পরেই। এক ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল ধনুষের বুকে। নিয়ে চল আমাকে তোর সাথে, এখনই চল। এরকম ঝড়ঝাপটা কম যায়নি। বাবার ধমক চমক এমনকি মারধর অব্দি। ফেরত আনা যায়নি নয়নতারাকে। মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিয়েছেন বাবা মা। সেই থেকে আজ অবধি একটা কথাও হয়নি আর। দুটিতে বেশ আছে। দুজনের গোটা জগৎটাই কেবল পরস্পরকে ঘিরে। কি ভাবতে বসলিল? অতীতচারী হয়ে পড়েছিল বোধহয় নয়নতারা। পুষ্প বৌদির কথায় চমকে উঠল একটু। বলল, আমি তো কিছু জানি না এই বিষয়ে বৌদি। তোকে বলেনি ধনু? না, সেভাবে তো কখনো। রফিকুল আর ওর দলের দুজন যেত ওদিকে। পেরাই যায়, সবাই নিষেধ করে, শোনে না। চকাপোতায় মাছ ভরভরন্ত একেরে। স্বয়ং সমুদ্র যেন গর্ভে ধরে রেখেছে মাছ। যায় আর ভর্তি ভর্তি মাছ নিয়ে ফেরে। নিষেধ করছিল মোড়লরা, বারবার নিষেধ করেছিল, শোনেনি। এত মাছ পেত যে ট্রলার একেবারে ভরে উঠত। হেসেই বেচে মোটা টাকা। ঘর তুলতে শুরু করে দিল কদিনেই। তারপরেই তো সেই অঘটনটা ঘটল। কি অঘটন? একবার সে গেল তো গেল, ফেরে না। তা জেলে বাড়ির মানুষের সব গা সওয়া। 2-4 দিন দেরি হয়েই থাকে। কিন্তু এ 7 দিন কেটে 10 দিনে পড়ল। ঘরে কান্নাকাটি লেগেছে তখন। নাজিয়া মানে ওর বউ তখন কেঁদে কেঁদে একেবারে মোড়লের পায়ে গিয়ে পড়ল, যাতে ওকে খুঁজতে টেলার পাঠানো হয়। কিন্তু কে যাবে ওদিকে? কার এত বুকের পাটা? সে বউ এত কাঁদে শেষমেশ কজন রাজি হয় যেতে। পরদিন দিনে দিনে গিয়ে একবার খোঁজ করে আসবে ঠিক হয়, কিন্তু তার আর দরকার পড়ল না। কেন? পরদিন ভোর হতেই রফিকুলের লাশটা দেখা গেল আমাদের এই পাড়ে পড়ে থাকতে। সবাই অবাক। এ কখনো হয়? যদি নৌকোডুবিও হয়ে থাকে, তাও একদিন পর ঠিক জায়গা মতো মরা কখনো ভেসে আসে? আবার অন্য কোনো ডাঙায় না, ঠিক তার নিজের জায়গাটিতেই। ভিড় ভেঙে পড়েছিল সেবার। গোটা জেলেনি পাড়া ছিল সেখানে। রফিকুলকে চেনা দায় হয়ে পড়েছিল। একটা চোখ নেই, আর একখানা চোখ একেবারে ঠেলে বেরিয়ে এসে ঝুলছে। মুখের অর্ধেকটা খাওয়া, শরীর ফুলে ঢোল, সাদা ফ্যাকাশে, চুল নেই মাথায়। সব যেন কি একবারে চেঁচে দিয়েছে। অত বড় চেহারা ছেলেটা যেন ফুলে গিয়েও এতটুকুন হয়ে গেছিল, ঠিক যেন একটা বেলুন। তবে আশ্চর্যের কথা কি বলতো, পরদিনের পচা শরীর এতটুকু গন্ধ ছাড়েনি কো। শুধু আঁশটে গন্ধে চারপাশ ভরে গেছিল, দাঁড়ানো যাচ্ছিল না। আমাদের জেলে ঘরে জন্মকম্ম, আমরাও টিকতে পারছিলাম না এই আঁশটে গন্ধে।
বাকি যারা গেছিল? খবর নেই, ট্রলারটারও খোঁজ পাওয়া যায়নি। চুপ করে গেল নয়নতারা। আজ সেই চখাপোতার দিকেই যাবে তার ঘরের লোকটা। কি করে এখন নয়নতারা? কিভাবে আটকায়? সমুদ্রের পশ্চিম দিক ধরে এগোলে ওই চখাপোতা, যেদিকে কেউ যায় না বলে শুনেছে সে। শোন, তুই ওরে নিষেধ কর, যেতে দিসনি। শুনছে না তো বৌদি, কি করবো আমি? এক কাজ কর, চ তো আমার সাথে। কোথায়? আরে রবিকুলের ঘরে। কেন? নাজিয়ার কাছে রে, চ, ও তোকে কিছু সাহায্য করতে পারে। আমি আমি বুঝতে পারছি না কিছু বৌদি। আরে এত বোঝার সময় নেই, চ। রবিকুল মরার পর থেকে নাজিয়া একা থাকে ওই ঘরে। ওদের একটাই ছেলে, তাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে। ও অনেক কিছু জানে। নয়নতারার কলেজে পড়া মন যেন কিছু বুঝেও বুঝল না। কি অসংলগ্ন কথা বলছে পুষ্প বৌদি। কে কার ছেলেকে কোথায় পাঠিয়েছে তাতে ওর কি? আরে বসে রইলি কেন, ওঠ। ওরে বাবা, নাজিয়া অনেক তুগুণ জানে। ও নাকি কি সব সাধনা মাদনা করে বর মরার পর থেকে। সেই জন্যই ছেলেকে রাখিনি এখানে, তোকে সাহায্য করতে পারে। নাজিয়া ভাবির কথা কি হচ্ছে গো? এই সময়ই ধনুষ ঢুকলো। শেষের কথাগুলো কানে গিয়ে থাকবে হয়তো। ও ও ও কিছু না রে ধনু, ওই নয়নকে নাজিয়ার গল্প করছিলাম। কি গল্প? ওই ওর ছেলেটা কত মিষ্টি, তাই বলছিলাম আর কি। মামার বাড়ি থাকে। ও, এই রাত শিগগির, খিদে লেগেছে তো, বেরোতে হবে তো আমায়। বলে ঘরে চলে গেল। ধনুষের বেরোবার কথায় ফের মুখটা ছোট হয়ে এসেছে নয়নতারার। পুষ্পর চোখ এড়ালো না সেটা। যেটা বলছিলুম, এই অঞ্চলের হাওয়ায় ভাসে একটা কথা, নাজিয়াই একমাত্র পারে তাকে শান্ত করতে। বলে অদৃশ্য কারো উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করল পুষ্প। নয়নতারা অবাক হয়ে বলল, কাকে? আরো গলার স্বর নামিয়ে ফিসফিসিয়ে বলল পুষ্প, ওই চকাপোতায় যে থাকে, বৈতালিকে। কদিন হলো পূর্ণিমা গেছে মনে হয়। আকাশে বেশ একখান আধ ডাগর চাঁদ উঠেছে। এই এত জোরে কে দিলি রে? হ্যাঁ, আস্তে আস্তে। বিরক্ত হয়ে ঝাঁঝিয়ে উঠল ধনুষ। মনটা উদাস হয়ে আছে। হাওয়া নেই আজ তেমন, গুমট ভাব। ঝড় বৃষ্টি আসবে কি কে জানে। তেমন কিছু শুনে তো আসেনি, এখনো তেমন খবর নেই। আকাশের দিকে ফের তাকালো ধনুষ। ডাগর ডাগর চাঁদ, হলদে সোনালি মেশানো আলো, তার চারপাশে কুচি কুচি তারা কয়েকটা চোখে পড়ছে। সমুদ্রের হালকা দুলুনিতে যেন মনটাও দুলে উঠল। নয়ন কি করছে এখন? মোবাইলে সময় দেখল 10:20। ঘুমিয়ে পড়েছে। তাই হবে, ও থাকলে অনেক রাত জাগে দুজন মিলে। আদর, সোহাগ, গুটুর গুটুর গল্প, এটা সেটা বকবক করতে করতে কখন যেন রাত ফিকে হয়ে আসে। দুটিতে যখন ঘুমোয় তখন আকাশে রং ধরেছে। ঘরে ওদের একটাই টেবিল ফ্যান। বড্ড ঘাম হয় গরমে মেয়েটার। ধনুষের সব অভ্যাস আছে, সে ফ্যান ছাড়াও দিব্যি থাকতে পারে। বিয়ের আগে তো ছিলও না ফ্যান। সমুদ্রের হাওয়া কি কম? কিন্তু নয়ন তো এসবে অভ্যস্ত নয়। ও আদরে মানুষ, যত্নে মানুষ। ওকে ওর সেই জীবন ফিরিয়ে দিতেই হবে। ওস্তাদ এদিকে এসো জলদি। সাথে এসেছে আর দুজন, ভারু আর আন্না।
ওদের পাড়ার নয়, বাইরের। পাড়ার কাউকে জানাতে চায় না ধনুষ, জানালেও কেউ আসতে চাইবে কিনা কে জানে। ওদের দুজনের ডাকাডাকিতে ছুটে গেল ধনুষ। চিল্লাচ্ছিস কেন রে? আরে দেখো এদিকটায়। দুজন যেখানটা দেখাচ্ছে সেখানে তাকালো ধনুষ। চাঁদের আলো থাকলেও যেন অতিরিক্ত স্পষ্ট এদিকটা। রাতের বেলা সমুদ্র এত পরিষ্কার দেখা যায় নাকি? যেন আশপাশ থেকে বড় আলো ফেলেছে কেউ, খলবল খলবল করছে জল। ট্রলার বেশ ধীর এখানে। এত উথাল পাথাল কিসের? এমনটা তো হয় না। ওরা দুজন জাল ফেলে দিয়েছে ততক্ষণে। খেয়াল করতেই হাত লাগালো ধনুষ, বলল, জাল ফেলতে গেলি কেন? সালা কি বলো গুরু, দেখছো খলবলাচ্ছে কেমন, তাও এই এখন রাতে। বলতে বলতে প্রবল চাপ পড়ল ওদের তিনজনের শরীরেই। টান দিতেই জাল সমেত প্রায় পড়ে গেল তিনজন ট্রলারের ওপর। একটু সামলে উঠতেই দেখল জাল ভর্তি মাছ, খলবল করছে সবগুলো। রূপলি আভায় যেন ভরে গেছে চারদিক। মাছগুলোর শরীর থেকে যেন রূপলি আভা বেরোচ্ছে। আইসা এ তো কত মাছ গো ওস্তাদ, এই তো 4 দিনের মাছ। এত মাছ উঠলো কিভাবে? কিভাবে তুই দেখলি না? তুললি তো? সেটাই তো বলছি, এত মাছ একসাথে এভাবে উঠতে দেখেছিস আগে? না, আমিও দেখিনি। দেখিস নি যেমন এখন দেখ। কি বল ওস্তাদ? ওদের কথাবার্তা চলছিল। ধনুষ মাছগুলোর দিকে তাকিয়েছিল। শেষ কবে ও এত মাছ সাথে নিয়ে ফিরতে পেরেছে মনে নেই। সব গুছিয়ে বরফে রাখি, চল কাল ট্রলার ঘোরাবো। বলছি, কালকেই ঘুরিয়ে দেবে ওস্তাদ? আর একটা দিন থাকলে হতো না? না, এই যথেষ্ট। আবার সামনের সপ্তাহে প্রথম দিকে বেরোলে চলবে। চল চল, হাত লাগা, হাত লাগা। রাত প্রায় শেষের দিকে, 3:15 বাজে। ঘুম নেই ধনুষের চোখে, আনন্দে ঘুম নেই। যা মাছ উঠেছে কাল ভালো দাম পাবে, তারপর 4 দিন বাদেই আবার আসবে। তখন 2 দিন এ চত্বরেই থাকবে। ভাড়ুর কথা মতো আর একটা দিন থেকে গেলেই হতো, কিন্তু মনটা বড্ড খারাপ করছে নয়নের জন্য। এমন কান্নাকাটি করলো বেরোনোর সময়। তাছাড়া নাজিয়া ভাবিকেও জানাতে হবে সবটা। ভাবির জন্যই হঠাৎ কোথা থেকে এক ঝলক হিম শীতল হাওয়া ঢেকে দিল ধনুষের শরীর, সাথে তীব্র আঁশটে গন্ধ। গন্ধটা মাছের নয়, অথচ আঁশটে। এত আঁশটে গন্ধ গোটা জীবনে পায়নি ধনুষ, জেলেনি পাড়ার ছেলে হয়েও। গাটা গুলিয়ে উঠল ওর। পুষ্প বৌদির সাথে নাজিয়ার ঘরে এসেছে নয়নতারা। আধ তৈরি ঘরখানা। ওর বর বোধহয় এই ঘর তোলার কাজেই হাত দিয়েছিল, যেটা শেষ করার আগেই মারা গেছে। ভেতরটা আকাশি দেওয়াল, কালো পর্দা, একটা তক্তপোষ রাখা, সেখানেও কালো কাপড় পাতা। সব জানলায় কালো পর্দা। এমনটা আগে দেখেনি নয়নতারা। ঘরে আসবাব বলতে একটা আলনা আর ওই চৌকি, আর কিচ্ছু নেই। একটা ট্রাঙ্ক দেখা যাচ্ছে চৌকির তলায়। আকাশি দেওয়ালগুলোয় সাদা মোটা কাগজ টাঙানো চারদিকে। সেই কাগজে সোনালি রঙের কালি দিয়ে কি সব যেন লেখা, বোধহয় উর্দু, কে জানে। ঘরের কোথাও এক ফোঁটা ঝুল নেই, নোংরা নেই, খুব পরিষ্কার ঘরদোর। ঘরের বাইরে এক ফালি বারান্দা, সেখানে আধ তৈরি হওয়া কিচেন স্ল্যাব, তার নিচে একটা পাম্প স্টোভ, অল্প কিছু বাসন। পাশে বোধহয় একটা ছোট ঘর আছে, কালো পর্দা দিয়ে ঢাকা ওদিকটা।
চারপাশ খুঁটিয়ে দেখছিল নয়নতারা। এমন সময় ঘরে ঢুকলো নাজিয়া, ওই কালো পর্দাটা সরিয়ে, হাতে একটা বই। পুষ্প বৌদিকে বলল, বসিয়ে রাখলাম অনেকক্ষণ। নয়নতারা হাঁ করে দেখছিল নাজিয়াকে। মহিলা দুর্দান্ত সুন্দরী, এতটাও ভাবেওনি। এই কমাসে এই পাড়ায় এমন রূপও দেখেনি। ওর জীবনেও কি দেখেছে কারো এমন রূপ? মনে করার চেষ্টা করল নয়নতারা। ফর্সা মাখনের মতো চামড়া, একটু লালচে ঘেঁষা মাথার চুল, এক ঢাল চুল, তাতে সামান্য ঢেউ, দুটো চোখ প্রকৃতই নীল বলতে যা বোঝায় সেরকমই, কোনো প্রসাধন নেই। লম্বা, পরনে সাধারণ একটা নাইটি, বাঁ হাতে কালো কাঁচের চুড়ি কয়েকটা, ব্যাস। কিছু মেখেছে হয়তো, সুন্দর গন্ধ। বয়স 30 পেরিয়েছে বোধহয়। কিরে নয়ন, হাঁ হয়ে গেলিল, বল সব। পুষ্প বৌদির কথায় চমক ভাঙল নয়নতারার। সে একটু লজ্জা পেল, তারপর বলল, হ্যাঁ মানে আপনি বসুন। বসবো ভাই, আমার ঘর, আমি ঠিকই বসবো। তুমি বরং শুরু করো। বলতে বলতে হাতের বইটায় গুঁজে রাখা আঙুল বের করে সেই পৃষ্ঠাটা ভালো করে মুড়ে রাখলো। এই লেখাপড়া তোমার এখনো চলছে নাজিয়া? এই নিয়েই তো আছি, এই একটাই নেশা। তোমাদের মতো গল্প, আড্ডা, সংসার কোনোটাই তো নেই আমার। সেই যবে থেকে তোমাকে দেখছি তবে থেকে বই হাতে থাকবি। ভালো ভালো। পুষ্প বৌদির কথায় আর উত্তর দিল না নাজিয়া। সোজা তাকালো নয়নতারার দিকে, অর্থাৎ কথা বাড়াতে সে আগ্রহী নয়। মহিলার কি অহংকার আছে একটু? কথাবার্তা কেমন যেন, রূপের দেমাক হতেও পারে। যাকে নয়ন নিজের কাজ নিয়ে এসেছে, সেটা হলেই হলো। সে শুরু করলো, গুছিয়ে বলল সবটা। চোখা পোঁতার কথা, জোর করে ওখানে বরের মাছ ধরতে যাওয়ার কথা, সবটা শুনে চুপ করে থাকলো নাজিয়া। ততক্ষণে ওদের মুখোমুখি বসেছে সে। বলল, বলো, তুমি কি চাইছো? আমি চাইছি ও যেন না যায় ওখানে। কথা তো শুনছে না, আর কোনোভাবে কি ওকে আটকানো যাবে? তোমার বর তোমার জন্য যাচ্ছে, যা বুঝলাম, তোমাকে ভালো রাখবে বলে। হ্যাঁ, কিন্তু আমি আমি চাই না এমন ভালো থাকতে। বুঝেছি। তুমি যেটা চাইছো সেটা আমি করে দিতে পারবো। কিভাবে? বশ করতে হবে ওকে। বশ? হ্যাঁ, বশীকরণ। ও তোমার কথায় চলবে, তুমি যা বলবে তাই করবে। কিন্তু মানে আর কোনো রাস্তা নেই? না, নেই। চোখা পোঁতা এমন এক জায়গা, যার টানে যে একবার পড়ে যায় সে আর ফিরতে পারে না। আমার ঘরের লোকটাকেও তো আমি বুঝিয়ে পারিনি। ও এক আজব মায়া। বেশ ঝরঝরে কথাবার্তা মহিলার। এই পাড়ায় চট করে এমনটা দেখেনি নয়নতারা। পড়াশোনা জানে হয়তো, তাছাড়া খুব বই টইও পড়ে, যা বুঝলো। সে বলল, একটা কথা জিজ্ঞেস করব, মানে যদি কিছু মনে না করেন। বলো। আর শোনো, আমাকে আপনি বলার দরকার নেই। আপনি মানে তুমি তোমার বরকে আটকাওনি কেন? একটু হাসলো নাজিয়া। তারপর পুষ্পর দিকে তাকিয়ে বলল, তুমি ওকে কিছু বলনি? এই নয়ন, তোকে বলেছি না যে আগে নাজিয়া এসব কাজ করতো না? রফিকুল মরে যাবার পরে এসব। রফিকুল আর আমার খুব সুখের সংসার ছিল জানো। ছেলে হলো, তারপরেই ওর টাকার নেশা চাপলো। আমি এখানের মেয়ে না, এদিকের কিছুই জানতাম না। থাকতে থাকতে শুনেছিলাম চোখা পোঁতার ব্যাপারে। ওকে ওকে মানাও করেছিলাম বারবার, জানো, শোনেনিও। তারপর তো ও চলে যাওয়ার পর থেকে আমার
মন উঠে গেছিল সব কিছু থেকে, সংসার, ছেলে, সব সব। ছেলেকে তার নানির কাছে পাঠিয়ে দিলাম, ডুবে গেলাম বইয়ের জগতে। তখনই হাতে এলো কিছু প্রাচীন পুঁথির মতন। পড়তে পড়তে মনে হলো মানুষের উপকার করতে পারবো হয়তো, কিন্তু তার জন্য তো গুরু প্রয়োজন। খোঁজও মিলল এক কবিরাজের, আর তার থেকেই সব শিখি। সে অনেক দিন আগের কথা। আগে এসব জানলে আমি কি আমার লোকটাকে যেতে দিতাম? ঠিক সরিয়ে রাখতাম ওই বইতালির থেকে, বেঁধে রেখে দিতাম। তখন তো বই বলতে কেবল বাংলা গল্প, উপন্যাস আর কবিতা, যদিও এখনো আছে, সাথে যোগ হয়েছে নতুন কিছু বিষয়। এই নিয়েই আছি। বইতালি? আগের দিন পুষ্প বৌদিও বলছিল নামটা। ওই চখা পোঁতায় থাকে বইতালি, ওরই এলাকা বলতে পারো ওটা। নিজের এলাকার মাছেদের গায়ে টোকা পড়লেও ও হিংস্র হয়ে ওঠে। এর চেয়ে বেশি আর জেনে তোমার কাজ নেই। তুমি যেটা চাইতে এসেছো সেটা হবে, ব্যাস। কিভাবে, কি করব? সব বলে দেব আমি। তবে হ্যাঁ, পুষ্প বৌদি তোমাকে এনেছে বলেই তোমার কাজ করছি, নয়তো এই পাড়ার কোনো কাজ আমি সহজে করি না। বৌদি ওই সময় আমার পাশে ছিল, বিপদের দিনে দেখেছে আমাকে। উপকারীর উপকার ভোলা গুনাহ। হ্যাঁ, আসলে ও নতুন বউ তো, তাই তোমার কাছে। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। বলে উঠে গেল নাজিয়া। একটা কালো পর্দা ঢাকা দেওয়া তাক থেকে কিছু জিনিস নিয়ে এসে বসল। একটা চিনে মাটির সাদা থালা আর একটা কাঁচের শিশি আনলো। শিশির ভেতর সোনালি ঘন তরল, সেই তরলে পেন ডুবিয়ে সাদা থালাময় কিসব লিখল, তারপর ফুঁ দিয়ে শুঁকল নাজিয়া। লেখাগুলো ঠিক ওর ঘরে থাকা লেখাগুলোর মতো, উর্দু যেন। ফুঁ দিতে দিতে বিড়বিড় করে কিছু বলতে থাকলো। তারপর থালাটায় পাশে রাখা একটা বোতলে রাখা জল খানিকটা ঢেলে ভালো করে ধুয়ে দিল। সব লেখাগুলো ঘষে ঘষে তুলে দিল। সাদা থালায় সোনালি জল রয়ে গেল। একটা ছোট শিশিতে সেই জল ঢেলে দিল নাজিয়া। শিশিটা নয়নতারার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এই জলটা তোমার বরের জল, চা, ডাল, ঝোল সব তরলে মিশিয়ে দেবে, ঠিক আছে? 1 ফোঁটা করে দিলেই হবে। আচ্ছা। তারপর একটা ছোট্ট আতরের শিশি খুলল, সেটাতেও ফুঁ দিয়ে কিছু বলল নাজিয়া। তারপর ওটা এগিয়ে দিয়ে বলল, আর এই নাও, এটা গায়ে মাখবে স্নানের পর। এতে হবে তো? মানে ও আর যাবে না তো? না, তুমি বললে যাবে, তুমি না বললে যাবে না। তুমি যা বলবে ভালোবেসে, ও তাই করবে। এই যে গেছে ও, এবার কিছু হবে না তো? হতেও পারে, আবার নাও পারে। তবে বইতালি প্রথমেই চরম সর্বনাশ করে না, চিন্তা করো না। আমি দোয়া করব। আবার কবে আসবো? দরকার হবে না হয়তো। এবার এসো তোমরা, আমার কাজ আছে। মহিলা যথেষ্ট ব্যক্তিত্বময়ী, সন্দেহ নেই। পড়াশোনাও আছে। এখানে পড়ে আছে কেন তাহলে? কে জানে। চকচকে হাসি নিয়ে ঘরে ফিরেছে ধনুষ। পরদিনই ওকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে নয়নতারা। কি করবে ভেবে পাচ্ছে না। ধনুষ এত বড় বড় চিংড়ি এনেছে, নয়নতারার প্রিয়, সাথে মনে করে নারকেলও আর দুধ। মিষ্টি মিষ্টি একটা মালাইকারি করে নয়নতারা। দুজনেই খুব ভালো খায়।
খেয়ে দিয়ে রাতে শুয়েছে দুজন। ধনুষের চুলে বিলি কেটে দিচ্ছে নয়নতারা। কাল একবার বাজারে যাবো তোকে নিয়ে। কেন? একটা ফ্যান কিনবো, বন বন করে ঘুরবে মাথার ওপর। ফ্যান? সত্যি? সিলিং ফ্যান? হ্যাঁ রে, মাথার ওপর বন বন করে ঘুরবে। কি মজা! তুই একটু আরাম করে ঘুমোবি, আমি দেখবো। আমি এখনো আরাম করেই ঘুমোই। আরে আরো ভালো করে ঘুমোবি, তোর বাপের বাড়ির মতো। একটা শাড়িও কিনে দেবো। হ্যাঁ, নাকি চুড়িদার কিনবি? কিরে? এই দাঁড়া দাঁড়া, কি ব্যাপার বলতো? এত কিছু কিনবি বলছিস? তাতে কি, তোকে সুখে রাখবো, এটাই তো চাই। তুই কত টাকার মাছ বিক্রি করেছিস ধনুষ? তা দিয়ে তোর কি কাজ? তুই খুশি হসনি? সেটা কথা নয়, তুই অনেক মাছ পেয়েছিস না চখাপুতায়? হ্যাঁ, অনেক মাছ। তুই ভাবতেও পারবি না নয়ন, কত মাছ। সে এক গল্প, শোন তোকে বলি। গত রাতের পুরো ঘটনাটা বলল ধনুষ খুব উৎসাহ নিয়ে। সবটা শুনল নয়নতারা, তারপর বলল, ধনুষ, ধনুষ তোর অস্বাভাবিক লাগেনি ব্যাপারটা? লেগেছে তো, এমনটা হয় নাকি? তাহলে তাহলে ওখানে সত্যি কিছু একটা আছে, স্বীকার করছিস তো? আছে। আছে? তুই তুই দেখেছিস কিছু? না, দেখিনি। তোর সাথে যারা গেছিল তারা? না, ওরাও দেখেনি। তবে গন্ধ পেলাম, খুব আসতে গন্ধ। ঠিক যেন মাছের নয়, কিন্তু আসতে। গন্ধটা খুব তীব্র আর উগ্র, আর ঠান্ডা একটা বড় হাওয়া। তুই আর যাবি না ধনুষ, ওখানে খারাপ কিছু আছে। বৈতালি আছে, জানি। জানিস? তবুও তুই গেলি? ও কিছু করবে না আমাকে, মাছ পাবো, শুধু মাছ। কে বললো কিছু করবে না তোকে? বৈতালি কি কোনো ভূত না পিশাচ নাকি? কে জানে, যাবি না তুই? ভূত নয়। তাহলে? অত জেনে কি কাজ তোর? হ্যাঁ, ছাড় তো, আমার কিচ্ছু হবে না। আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এত জোর দিয়ে বলছিস কিভাবে? সে আছে, যাও, তুই নিশ্চিন্তে থাক। তোর ধনুষ তোর কাছে আজীবন এভাবেই থাকবে, বুঝছিস? ধনুষকে জড়িয়ে ধরল নয়নতারা। ঠিক তখনই কেমন যেন করে উঠল ভেতরটা। ধনুষের গায়ে ভারী মিষ্টি একটা গন্ধ, খুব হালকা, এত হালকা যে এতক্ষণও টেরই পায়নি। বুকের কাছে, ঘাড়ের কাছে নাক ঘষতে লাগলো নয়নতারা। এই কি শুনছিস রে এমন করে? ঠিক সিনেমায় দেখানো পুলিশ কুকুর যেন। কি মিষ্টি গন্ধটা রে! আমাদের ঘরের বডি স্প্রে তো নয়, পাউডারও নয়, তাহলে? হ্যাঁ, দূর, ছাড় তো, পাউডারের হবে হয়তো। না ধনুষ, এটা আমার ঘরের কিচ্ছুর গন্ধ নয়। হবে কিছু, ছাড় না। তোর মাথা টিপে দিয়ে আয়। আর কিছু বলল না নয়নতারা, চোখ বন্ধ করল। গন্ধটা তাকে ভাবাচ্ছে, খুব অচেনা অথচ চেনা চেনা। কোথায় পেয়েছে ওই গন্ধটা? এত ভাবছে বা কেন এই গন্ধ নিয়ে? বাথরুমের ভেতরেই কাচবার ব্যবস্থা। টাইম কলে জল আসে। ধনুষ লাইন দিয়ে নিজের বাথরুমে বসিয়ে নিয়েছে কল। বড় বড় গামলা আছে, সেসব ভরা থাকে জল এলেই। একটা টিউবওয়েলও আছে, কিন্তু টিউবওয়েল পাম্প করতে কষ্ট হবে নয়নের, তাই টাইম কলের ব্যবস্থা রেখেছে ধনুষ। ওদের বিয়ের পরেই করেছে এটা, যদিও এ তল্লাটে বেশিরভাগই কাচাকুচি বাইরে করে মেয়েরা। নয়ন কেবল বাসনটা মাজে বাইরে। ওর বাথরুমে বাসন মাজতে ঘেন্না করে। সেই জায়গাটা একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে ধনুষ। রোদ লাগবে বউয়ের গায়ে, অভ্যাস নেই এসবের ওর। কখনো যদি ভগবান তেমন টাকা পয়সা দেয়, একটা কাজের লোক রাখবে বলেছে ধনুষ।
এসব ভাবতে ভাবতেই জামা কাপড় থুপতে শুরু করলো নয়নতারা। সকালে চায়ের সাথে মিশিয়ে দিয়েছে ওই সোনালি জল। জল খাবারে মুড়ি বাদাম খেয়েছে ধনুষ, তাই আর ওতে মেশানো যায়নি। দুপুরে ডাল রাঁধবে, তাতে মিশিয়ে দেবে। মাংস আছে, সেটার কষা করবে ধনুষ নিজেই। ভাত আর ডাল আজ নয়নতারা করবে শুধু, ভাজা আর মাংস ধনুষ। মাঝে মধ্যেই এমন ভাগাভাগি করে রান্না করে ওরা। আপন মনে জামা কাপড় থুপতে থুপতে হঠাৎ কিসে যেন লাগলো। একটা আওয়াজ বেরিয়ে এলো নয়নতারার গলা দিয়ে। তাড়াতাড়ি করে হাতটা তুলে জল দিয়ে ধুয়ে দেখলো বুড়ো আঙুল দিয়ে রক্ত বেরোচ্ছে। কিসে কাটলো? আঙুলটা শাড়ির আঁচলে চেপে ধরল। তারপর অন্য হাত দিয়ে সাবধানে সামনে থাকা জামাগুলো সরিয়ে সরিয়ে দেখতে থাকলো। এত ধার কিসে? ধনুষের একটা শার্ট চোখে পড়ল, সাদা আর আকাশি চিকচিক। সেই শার্টের গায়ে রক্তের ছোপ পড়েছে এক জায়গায়। তাড়াতাড়ি সেটা সরিয়ে জল ঢালতে যাবে, তখনই টুং করে একটা শব্দ। একটা চৌকো মতো ধাতব জিনিস, তাবিজ, শার্টের পকেট থেকে পড়ল। ধনুষের শার্টের পকেটে তাবিজ। কেন? তোকে ইঞ্জেকশন লাগাতে হবে, চল। না, আগে তুই বল এটা কি। আরে এটা একটা তাবিজ, দেখতেই তো পাচ্ছিস। দেখতে পাচ্ছি, কিন্তু জানতে চাইছি এটা কোথা থেকে এলো। ন্যাকা সাজিস না, বল। আরে ও তেমন কিছু না, ওই ভাড়ু দিয়েছে, যে যায় না আমার সঙ্গে। ভাড়ু? কেন? আরে ওই তো নিজের জন্য নিয়েছে, আর আমাকে আর রান্নাকেও দিয়েছে। চকা পোতায় যাচ্ছি না, সেই জন্য। কবে দিয়েছে? এই তো কাল না পরশু কবে রান্নাটা দিল। তুই এটা না পড়ে পকেটে রেখেছিলি কেন? পড়তাম রে বাবা, ভুলে গেছিলাম। এক মিনিট, এটা তোকে ভাড়ু পড়তে দিয়েছে তাই তো? ভুললাম তো, হ্যাঁ। কতবার বলছিস বলতো এক কথা? মিথ্যে বলছিস ধনুষ। যে জামাটার পকেটে ওটা আমি পেয়েছি, ওই জামাটা পরে গত 10 দিন তুই বেরোসনি। জামাটা বাতিল করব বলেছিলাম আমি, তুই বলেছিলি কদিন পরে নিবি তারপর বাতিল করবি। এক কোণে পড়েছিল জামাটা, যেখানে তোর পরার জামা থাকে না। তাহলে ওটার পকেটে এটা গেল কিভাবে? কেন রেখেছিলি? রেখেছিলাম এমনি, ওই পড়তাম। হ্যাঁ পড়তাম তো, ভুলে গেছিলাম আসলে। মিথ্যে কথা বলছিস, সত্যি করে বল ওটা কি, কে দিয়েছে, কেন দিয়েছে? মিথ্যে বলছি নাকি আমি? হ্যাঁ বলছিস। আরে ফালতু জিনিসের জন্য মিথ্যে বলবো? ফালতু? বেশ, দে তবে ওটা আমাকে, ফেলেই দেব। বলে ধনুষের হাতে থাকা তাবিজটা কেড়ে নিল নয়নতারা। আর যেটা কখনো করেনি সেটাই করলো ধনুষ। নয়নতারার হাত থেকে তাবিজটা কেড়ে নিতে গেল। ধস্তাধস্তি করতে গিয়ে ওকে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর হনহন করে বেরিয়ে গেল। ফিরেও তাকালো না মেঝেতে পড়ে যাওয়া নয়নের দিকে। ওস্তাদ, হঠাৎ ডাক দিলে যে বড়। হ্যাঁ, বউ তো পেঁদাবে বলো, গত মাসে বিয়ে করেছি। গ্লাসে মদ ঢালতে ঢালতে বলল আন্না। তাহলে এলি কেন? বউয়ের কোলেই তো বসে থাকতে পারতিস। আর রাগ করছো কেন ওস্তাদ? তাই বলিনি মাইরি, তুমি তো বলেছিলে সামনের সপ্তাহে আবার আসবো, তাই আর কি। আজ মনে হলো আসবো, এসেছি। বলেই মদের গ্লাসটা গলায় পুরো উল্টে দিল ধনুষ। আজ ভীষণ হাওয়া, আকাশে তারা ভর্তি। চাঁদ নেই যদিও, সমুদ্র যেন আজ উন্মত্ত। দুলছে ট্রলার, দুলুনি আর হাওয়ায় যেন চোখ বুজে আসছে ধনুষের। কি সুন্দর খুশবু ব্রাদার, পাচ্ছিস? তাই তো। আরে না, হেভি খুশবু তো। এ কোত্থেকে আসছে রে? তুই মেখেছিস কিছু? না ভাই, আমার তো পয়সা নেই। না, আমিও মাখিনি। না না, মেখেছি পাউডার। তার খুশবু তো না এটা। তবে এ আমাদের ওস্তাদ মেরেছে বোধহয়, দামি সেন মাইরি। কি ওস্তাদ? ওদের কথা যেন শুনেও শুনছে না ধনুষ।
ওর চোখের সামনে শুধু কালো গভীর উথাল পাথাল জল, আকাশ ভরা নীল তারা। ও যেন জগতে থেকেও নেই। কি আসছে গন্ধ, বাপরে! চমকে উঠল ধনুষ। তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে দেখলো তাবিজটা আছে কিনা। আছে। গন্ধটা এত তাড়াতাড়ি এলো কেন আজ? মোবাইলে সময় দেখলো রাত 12টা বাজেনি এখনো। এই মালের বোতল রাখ, জাল ধর, জলদি জলদি, এখনই এখনই এখনই, যা বলছি কর, হ্যাঁ তাড়াতাড়ি আয়। তিনজনে ধরাধরি করে যা পেল সেই আগের দিনের মতোই মাছের ছোটখাটো স্তূপ। খলবল করছে মাছগুলো। ওগুলোকে বরফ ঘরে রাখার ব্যবস্থা করতে থাকলো তিনজন মিলে। পরদিন গেল, তারপর গোটা দিনও গেল। বরফ ঘরে তখন মাছের পাহাড়। এই দুদিন ওরা তিনজন সকালে, দুপুরে, বিকেলে, রাতে শুধুই গাদা গাদা মাছ খেয়েছে। ভাত কম, মাছ বেশি। খুব আনন্দ ওদের। সন্ধ্যার পর একটু গান বাজনা চালালো ভারু। ধনুষ বলল না কিছু, আনন্দ করুক একটু ওরা। ওস্তাদ, কাল ফিরছি তো? দেখছি। আর মাছ রাখার জায়গা হবে না গো, ফিরে যাই চলো। জায়গা কেন থাকবে না? বাড়ি যাওয়ার এত তাড়া কি তোর? না না, তাড়া না, বলছি। আর কথা বাড়ালো না ভারু, চুপ করে গেল। এত মাছ উঠেছে, প্রচুর টাকা আসবে, কিন্তু তাও মেজাজটা খিঁচড়ে আছে ধনুষের। ভালো লাগছে না যেন কিছুই। ভাবিকে বলার আছে কত কি হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। ফোনও সাই ব্যবহার করে না মহিলা। কি করা যায়? নিজের ফোনটা হঠাৎ আছড়ে ফেলল ধনুষ, তারপর গটগট করে চলে গেল। অবাক হয়ে দেখলো ওরা। কি হলো বলতো ওস্তাদের? কে জানে, আমরা তো তেমন কিছু করিনি, আমাদের উপর রাগ করেছে। না না, আমাদের উপর না, ওস্তাদের অন্য কিছু হয়েছে। কি বলতো? বৌদির সাথে ঝগড়া বোধ হয়। হ্যাঁ রে, তাই হবে। খেয়াল করলি, এই বৌদির কথা না একবারও বললো না ওস্তাদ। এমন সময় তো বৌদিকে নিয়ে অনেক কথা গল্প গল্প করে, আবার হঠাৎ চলেও এলো। ঝগড়াই হবে, ও মিটে যাবে। স্বামী স্ত্রী ঝগড়া হলো গিয়ে। চুপ কর, তোর কটা বিয়ে? একটাই ভাই। ভারু আর আন্না হাসাহাসি করতে লাগলো নিজেদের মধ্যে। গানের সাউন্ড কমিয়ে দিল একটু, যদি রাগ করে ওস্তাদ। তিন দিন হলো এই মেয়ে কিছু খাইনি, আমি জোর করে একটু মুড়ি খাইয়ে নিয়ে এলাম। পুষ্প বৌদি বলল। শুকনো মুখ নয়নতারার, রুক্ষ চুল, এলোমেলো শাড়ি, চোখ ফোলা। ভালো করে দেখলো ওকে নাজিয়া। অসময়ে লোকজন আসা ও পছন্দ করে না, আসতে দেয়ও না। কাজের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের আগে ও কথা বলে না কারোর সাথে। একটু বিরক্তই হয়েছে নাজিয়া, বলল, কেন? যা যা করতে বলেছিলাম করনি? মাথা নাড়ল নয়নতারা। আরে বাবা, মুখে বলো, কথা না বললে বুঝতে পারবো না। খাইয়েছিলাম কবার? একবার, আর সুযোগ পাইনি। সমস্যা কি? ও খুব খারাপ ব্যবহার করেছে আমার সাথে, আগে কখনো এমন করেনি। তারপর সেদিনই চলে গেছে মাছ ধরতে, ওখানেই গেছে, এখনো ফেরেনি। আগে করেনি বলেই কখনো করবে না তা তো নয়। মানুষ মানুষ বদলায়, সময়ের সাথে সাথে প্রেম প্রীতির ভাষাও বদলায়। ও তো এমন নয়। তুমি নিষেধ করেছিলে তো যেতে? না, কিছু বলার সুযোগই তো দিল না। তাহলে আর কি, অপেক্ষা করো। ও ফিরে এলে যা যা বলেছিলাম সেই মতো করতে থাকো। আমার ভয় করছে যদি। শোনো, এই মহল্লার কেউ যায় না চখাপোতায়, এমনটা ভেবো না। কতজন লুকিয়ে মাঝে মধ্যে যায় জানো? যায় নাকি?
আমি তো জানতাম ওই ঘটনার পর আর কেউ। ভুল যেন, কতটা খবর রাখি আমরা। কেউ কারো কথা দায়িত্ব নিয়ে বলতে পারে না। কি সাহস বাপু, রবিকুলের অমনটা হবার পরেও যায় লোকে। টাকা বড় বিষম বস্তু বৌদি। যাকে বাদ দাও, এবার এবার ওঠো তোমরা, বরং আমার কাজ আছে। কাজই তো করছিলাম। উঠে পড়ল নয়নতারা আর পুষ্প। বলছিলাম ও তো ওদিকেই গেছে, যদি কিছু বিপদ মানে। চেষ্টা করব, দোয়া করব যাতে কিছু না হয়। এবার তোমরা এসো। কিন্তু ওই অপদেবতা বৈতালি যদি কিছু করে। বসো। হ্যাঁ, বসো। তোমাকে একটা কথা বলি নয়নতারা, অপদেবতা কথাটা আর বলো না বৈতালির বিষয়ে। জানো না ঠিকই, জানার কথাও নয়, তবে জানিয়ে দিচ্ছি কিছুটা, শুনে নাও। 64 যোগীর বিষয়ে শুনেছ কিছু? কিছু জানো? কালিকা পুরাণ স্কন্দ পুরাণে আছে। না, জানি না, তবে ও সব তো হিন্দু পুরাণ বলেই জানি। ঠিকই জানো, তাতে কি? না মানে তুমি। ও, আমি মুসলিম বলে? শোনো, সাধকের কোনো নির্দিষ্ট ধর্ম হয় না। আমার গুরু ছিলেন একজন কবিরাজ, একজন তান্ত্রিক সাধক। এবার আসল কথায় আসি, শোনো। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী মার্জারি। ইনি চতুর্ভুজা ও সমভঙ্গ মুদ্রাতে একটি মাছের উপর দণ্ডায়মান। দেবী নানা অলঙ্কারে সেজে থাকেন। দেবীর ভৈরব হলেন রুদ্র ভৈরব। প্রতিটি যোগিনীরই ভৈরব আছে, কিন্তু এনার তেমনই রুদ্র ভৈরব। দেবীর মস্তকের খোঁপা শোভা পায়। দেবীর কণ্ঠে মুন্ডমালাও দেখা যায়। দেবী বাম দিকের উপরের হাত তলোয়ার ও নিচের হাতে বর মুদ্রা ধারণ করেন। আবার অন্যদিকে দক্ষিণ দিকের উপরের হাতের ঢাল ও নিচের হাতে অভয় মুদ্রা ধারণ করেন। যোগিনীতন্ত্র অনুসারে দেবী হলেন সন্মোহিনী তন্ত্রের উল্লিখিত দেবী জলদুর্গার অঙ্গবিদ্যাদের মধ্যে একজন। এই তন্ত্রে দেবীকে মৎস্যকুলের জননী ও রক্ষাকর্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। দেবী বেতালি বা বৈতালি নামে পরিচিতা। দেবীর পুজোর পদ্ধতি খুবই গুপ্ত আর বিরল। তিব্বতের বেশ কিছু জায়গায় তান্ত্রিক উপাচারে দেবীর পুজো করা হয়। এবার কি কিছুটা বোঝাতে পারলাম তোমাকে? কত কি জানিস তুই নাজিয়া। আর কখনো অপদেবতা বলবে না, কেমন? উনি অপদেবতা নন। নিজের সন্তানের গায়ে আঁচ পড়লে কেউ কি ছেড়ে দেয়? দেয় না। ইনিও তাই। সেটাই তো ভয়। ভয়ের কিচ্ছু নেই। আমি চেষ্টা করব, বললাম তো। যা যা করতে বলেছি তাই তাই করবে, তারপর দরকার হলে আসবে। ফিরে আসতে গিয়েও পেছন ফিরে তাকালো নয়নতারা। সেই গন্ধটা না, বোধহয় ওর দিকেই তাকিয়ে আছে নাজিয়া। নীল চোখ দুটো যেন জল জল করছে। ঘরে ফিরেই টাকার থলিটা ফেলে দিল খাটে ধনুষ। তারপর চিত হয়ে শুয়ে পড়ল। ঘুমে চোখ জুড়ে আসছে। প্রথমটা নয়নতারা কিছু বলেনি, তারপর মায়া লাগলো। আহারে, কত খেটে খুটে এলো ছেলেটা। কি গো, খেয়েছো কিছু? বাবা, আবার কি গো, খেয়েছু? দিস বাবা, এই শরীর ঠিক আছে তো তোর? বরকে মাঝে মধ্যে তুমি বলতে হয়, ওকেও বলতে হয়। ইল্লি, পারবো না তুমি বলতে, আমি তুই বলবো। আচ্ছা বেশ, কিছু পেটে পড়েছে কি বল এবার।
না কই আর, মাছ সব বেঁচে বুঝে আসতেই তো বেলা গড়িয়ে গেল। আছে কিছু ঘরে? মুড়ি আছে, তেল মাখিয়ে পেঁয়াজ কুচিয়ে দিই। এ ভাত নেই? না, রাঁধিনি। মানে তুই খাসনি? না। কেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি? কোনো উত্তর দিল না নয়নতারা, মুখ নিচু করে রইল। ভাত খাসনি? এই রাগ করেছিস? কথা বলবি না, যা তো। পাগলি রে। চল বাইরে থেকে খেয়ে আসি দুজনে মিলে। বাজারে চল, আজকে রেস্টুরেন্টে খাবো, বুঝিস? সত্যি? হ্যাঁ সত্যি। তাড়াতাড়ি শাড়ি বদলে নিল নয়নতারা। ধনুষও স্নান সেরে নিল, গায়ে পাউডার মাখছে। তখন নয়নতারা দেখল তাবিজটা ডান হাতে বেঁধেছে ধনুষ কালো সুতো দিয়ে। কিছু বলতে গিয়েও ও বলল না। দুজন যখন বেরোলো তখন বিকেল হয়ে গেছে। পাড়া ছেড়ে বেরিয়ে তবে টোটো পাওয়া যাবে। এই শোন না, আজ ফ্যানটা কিনে আনি চল, আর আমাকে চুড়িদার কিনে দিবি। আর হলো থালা কিনবো দুটো বাটি। উফ, চুপ কত একটু, এত বক বক করছিস কেন? হকচকিয়ে গেল নয়নতারা, ঝাঁঝিয়ে উঠল ধনুষ। হন হন করে এগিয়ে যাচ্ছে ও, পেছনে পড়ে যাচ্ছে নয়নতারা। ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ডান দিকে দেখছে ধনুষ। ওর দৃষ্টি বরাবর চোখ ফেরালো নয়নতারা। আধ তৈরি ঘর, নাজিয়ার ঘর। আস্তে করে দরজাটা খুলল। বেশ ঝাঁঝের সঙ্গে গলা এলো অন্ধকারের ভেতর থেকে। বারণ করেছি না এভাবে আসতে। তা কি করবো, তোকে পাই কোথায়? কথা আছে তো। কি কথা? এখানেই দাঁড়িয়ে বলবো নাকি? দরজাটা শব্দ করে খুলে গেল। অন্ধকারের ভেতর ঢুকে গেল ধনুষ। ঘরের ভেতরটা ঘুটঘুট করছে অন্ধকার, টিমটিম করছে একটা মোমের আলো। মেঝেময় জিনিসপত্র ছড়ানো, আবছা মরা মরা আলোয় বোঝা গেল না তেমন কিছু। বসো। কাজ করছিলে? হ্যাঁ বলো, কি খবর? এই খবর খুব ভালো, কোনো ঝামেলা ফ্যামেলা কিচ্ছু হয়নি, শুধু একটা গন্ধ। ও থাকবেই, ও আসে যখন অমন গন্ধই থাকে। এসেছিল? কি বলছো? বলিনি তোমাকে যে আসবে? বলেছিলে হয়তো, মনে নেই। আর কি বলবে বলো তাড়াতাড়ি। কেন? কেউ দেখে ফেলতে পারে। এত রাতে কে দেখবে? সবাই তো ঘুমোচ্ছে। তুমি ঘুমোচ্ছ না তো? তাহলে সবাই ঘুমোচ্ছে ধরে নিচ্ছ কিভাবে? এইভাবে আসাটাই তোমার রিস্ক হয়েছে খুব। তোমাকে পাচ্ছিলামই না তো যে। আচ্ছা হয়েছে, দেখি দাও জিনিসটা। পকেট থেকে বের করে নাজিয়ার হাতে তাবিজটা দিল ধনুষ। কালো সুতোয় বাঁধা চৌকো তাবিজ। হাতেই পড়েছিলাম, এখন খুলে এনেছি। উত্তর দিল না নাজিয়া। তাবিজটা নিয়ে মোমের সামনে ধরল, ঝুঁকে পড়ে খুঁটিয়ে দেখল এপাশ ওপাশ। তারপর বলল, এতে কিসের দাগ এটা? কই দেখি। হাত দিতে হবে না। লালচে শুকিয়ে যাওয়া, ঠিক রক্তের মতো। মাছের? নাকি তোমার হাত কেটে গেছিল পড়তে গিয়ে? না তো, তেমন তো কিছু হয়নি। তাহলে রক্তটা এলো কোথা থেকে? আসবে হয়তো কোথাও থেকে। এভাবে বললে হবে না ধনুষ। আমাকে 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 জানতে হবে। মনে করো, মনে করো। আরে ওটা তো আমার বউয়ের বোধ হয়। মানে? আমার জামার পরে রেখেছিলাম, তুই যেমন কদিন রাখতে বলেছিলে, সেই জামা তো আমি পরি না। ও ওটা নিয়ে কাচতে বসবে, আমি জানবো কিভাবে? ওই কাচতে গিয়ে খোঁজা লেগেই বোধহয় কেটে গেছিল। সবটা শুনে চুপ করে রইল নাজিয়া, মুখ গম্ভীর, কপালে দুশ্চিন্তার ছায়া। তাবিজটা দু হাতের মুঠোয় ধরে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। তারপর বলল,
তুমি ঘরে যাও ধনুষ, আর এটা নিয়ে যাও, পরে নিও। তবে যেটা হলো ভালো হলো না। কেন? তোমার আর তোমার বউয়ের মাঝে কাউকে ডেকে আনলে বোধহয়, নেমন্তন্ন করে। কি বলছো বলো তো? ঘরে যাও, আর কিছু বলার নেই আমার। যাও, পড়ি দাও। ঘরে গিয়ে পড়ে নিও। না না, পড়ি দাও। ধনুষের দিকে এক দৃষ্টে তাকিয়ে দেখল নাজিয়া। সর্বনাশ ঘটে গেছে না ঘটবে, নাকি কিছুই হবে না। ধনুষের হাতে নাজিয়া পরিয়ে দিল ওটা। নাজিয়ার ঘর থেকে মন খারাপ নিয়েই যেন বেরোলো ধনুষ। মনটা ঠিক কিসের জন্য খারাপ জানে না সে। নয়নের জন্য, ওর নিজের জন্য, নাকি নাজিয়া ভাবির জন্য। এলোমেলো পায়ে নিজের ঘরে ঢুকলো নয়ন গম্ভীর মুখে। মাথার উপর বনবন করে ঘুরছে সিলিং ফ্যান। চুল উড়ছে নয়নের। সেদিকে খানিক চেয়ে দেখল ধনুষ। জামাটা খুলে ছুঁড়ে ফেলল। তারপর আস্তে করে শুয়ে পড়ল খাটে। চোখ বুজে এলো ঘুমে। ধনুষ খেয়ালও করল না নয়ন তারা উল্টো দিকে ঘুরে চোখ খুলে শুয়ে। ভালো করে দেখলে ওর দু চোখে আগুন দেখতে পেত হয়তো। সকাল সকাল স্নান সেরে চুল পরিপাটি আঁচড়ে সিঁদুর টিপ পড়ল নয়নতারা। গায়ে দিল সেই আতর। তারপর চা করে নিয়ে এসে ধনুষকে ডাকল। চায়ে মিশিয়ে দিয়েছে তরল, সাথে দুধ চিড়ে নিয়ে এসেছে কলা দিয়ে মেখে। এটা ধনুষ ভালোই বাসে। এতে ওটা মেশানো সহজ। যদি চা খেয়ে আর জল খাবার না খেতে চায় তখন আর কোনো রিস্ক নিতে চায় না নয়নতারা। সব গুছিয়ে নিয়ে এসে ডাকলো ধনুষকে। ঘুম ভেঙে এসব দেখে একটু অবাক হলেও কিছু বলল না ধনুষ। একটা ভালো খাট দেখেছি, ওটা কিনবো ভাবছি। একটা স্টিলের বড় আলমারি মিস্ত্রি লাগাবো। ঘরখানা ঠিক করতে হবে। সামনে রান্নার জায়গাটা ভালো করে দেবো, ওপরটা ঢালাই দিয়ে দেবো, তারপর রং করিয়ে দেবো। এই আয়না লাগানো আলমারি কিনবো নাকি আলাদা ড্রেসিং টেবিল? এত কিছু মানে এখনই সব কি দরকার? এখন ছাড়া কবে? বুড়ো হলো নাকি? বুড়ো হতে ঢের দেরি। এই হলো তোর প্রবলেম নয়ন। তুই যেন খুশি হতেই পারিস না, উৎসাহই দিতে পারিস না। চায়ের কাপ ততক্ষণে শেষ করে ফেলেছে ধনুষ। দুধ চিড়ের বাটিটা ওর দিকে এগিয়ে দিল নয়নতারা। তারপর বলল, সেটা নয়, আসলে টাকা কটা পেতেই সব খরচ করে ফেলবি, তাই বলছি। খরচা করবো তো? টাকা কি আসা বন্ধ হয়ে যাবে নাকি? ও তো আসতেই থাকবে। তার কোনো গ্যারেন্টি আছে? আছে আছে, যতদিন চখা পোঁতা আছে ততদিন আছে। দুধ চিড়ে খেতে শুরু করেছে ধনুষ। তরল পেটে গেছে বেশ কিছুটা। তার মানে ছাড় না ধনুষ, ওই এক চখা পোঁতার দিকে যাওয়া হলো তো, গেলি তো, কত মাছ তো পেলি, আবার কি? পেলাম বলেই তো যাওয়া। আর যাস না, বাকিদের মতো যা না। তারা কি সংসার চালাচ্ছে না? চখা পোঁতা না গিয়েও তো সংসার চালাচ্ছে। কে কি করছে আমার জানার কিছু দরকার নেই, বুঝলি? শান্তি দে একটু নয়ন। তুই তো এমন ছিলি না। তুইও এমন ছিলি না। আমার কোনো কথার অবাধ্য হতিস না তুই। দুধের বাটি ততক্ষণে শেষ। সেটা ঠং করে মেঝেতে ফেলে ধনুষ বলে উঠল, তোর খেলার পুতুল নাকি আমি? যা বলবি তাই শুনবো? ভুল বললেও মেনে নিতে হবে। এই জন্য সালা বাড়িতে ভালো লাগে না, জ্ঞান জ্ঞান প্যান প্যান সব সময়। বলতে বলতে বাথরুমে ঢুকে গেল ধনুষ। সেদিকে তাকিয়ে দাঁড়িয়েই রইল নয়নতারা। কাজ হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না।
পুষ্প বৌদি যে এত বড় বড় কথা বলে নিয়ে গেল ওই মহিলার কাছে, কিচ্ছু কাজের না মহিলা, শুধু কথার ফুলছুরি। নয়নের কথা শোনার বদলে আরো অবাধ্য হয়ে উঠেছে ধনুষ। তার উপর কাল মাঝরাতে কোথায় গেছিল, অতক্ষণ কোথায় ছিল, মাথা কাজ করছে না আর। কাজে বসেছে নাজিয়া। একটা মোটা কাগজ, হলদেটে রঙের, তাতে কালো কালি দিয়ে আঁকা একটা অদ্ভুত জিনিস, একটা নারীর আদলে ছবি। তার 4টে হাত, এক হাত মাথার উপরে ধরা, তাতে খড়গ জাতীয় অস্ত্র, অপর দিকের হাতে গোল ঢালের মতো কিছু। একটি হাতে বরাভয় মুদ্রা, অপর হাতটি শূন্য এবং কিছু চেয়ে পেতে রাখার মতো ভঙ্গি। 2 পায়ের নিচে বিশাল একটা মাছ, তার পেটটা বেশ মোটা। মাছের শরীরের উপর দেবীর পা দুটি কাটাকুটি ভাবে আঁকা, যেন নৃত্য করতে যাওয়ার আগের মুহূর্ত। হলুদ কাগজটা ভরা ছোট ছোট মাছ। কাগজটা মাটিতে একটা আসনের উপর পাতা, তার চারপাশে 4টে মোটা মোম জ্বলছে। একটা মোটা হাড়, কিসের বোঝা যাচ্ছে না। কোনো পশুর হতে পারে, মানুষের হওয়াও সম্ভব। হাড়টা বোধহয় বেশ পুরনো, কেমন কালচে রং হয়ে গেছে। তার গায়ে হলুদ, লাল আর কালো সুতো জড়ানো। সেটা রাখা একটা লাল কাপড়ের ওপর, বেশ বড় কাপড়টা। হাড়ের পাশে একটা পুতুল, দোকানে কিনতে পাওয়া যায় যে পুতুল, সেই পুতুল, সম্পূর্ণ বিবস্ত্র, ছেলে পুতুল। পুতুলটা শরীরের উপর দিয়ে রাখা সাদা বড় বড় পুঁতির মালা। পুতুলটার বুকের উপর হাড়টা রাখলো নাজিয়া। ফিসফিস করে মন্ত্র পড়তে লাগলো। কিছু পুরনো হলুদ রং করা কড়ি নিয়ে ছড়িয়ে দিল পুতুলটার মাথার দিকে। তার উপর একটা গোটা কচু পাতা রাখলো। তারপর নিজের বাঁ হাতের চেটেও একটা নতুন ব্লেড দিয়ে চিরে সেই রক্ত দিয়ে কচু পাতার উপর লিখল ধনুষ। হাত থেকে টপ টপ করে পড়তে থাকা রক্ত ছড়িয়ে দিল চারপাশে। এবার ওই হলুদ কাগজে আঁকা ছবিটা নিয়ে সেটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর ফিস ফিস করে বলতে লাগলো, বেতালি যোগিনী মন্ত্রং, বেতালি যোগিনী মন্ত্রং, বেতালি যোগিনী মন্ত্রং। বেশ একখানা হইচই ব্যাপার চলছে আজ সকাল থেকে পাড়ায়। পাড়ার বেশ কটা ট্রলার গেছে সমুদ্রে, কেউ গতকাল, কেউ পরশু, কেউ বা তারও আগে। গতকাল রাত থেকে খবরে দেখাচ্ছে ঝড় আসছে, কি যেন একটা নাম ঝড়ের। সেই ঝড় নাকি আজ দুপুরের দিকেই আছড়ে পড়বে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। সতর্ক করা হচ্ছে জেলেদের, তারা যেন মাছ ধরতে না যায়। কিন্তু যারা গেছে তাদের কি হবে? খবরও তো পাবে না তারা। এক যদি হাওয়া গতিক দেখে কিছু বোঝে আর চলে আসে। এই আশায় বসে বেশ কটা ঘর। ঘরের লোকেদের নিয়ে মহা দুশ্চিন্তায় সব, কান্নাকাটি পড়ে গেছে। পুষ্প এসে বসেছে নয়নতারার ঘরে। দুজনে চা খাচ্ছে আর কথা বলছে। কথা পুষ্পই বেশি বলছে। ভাগ্যিস যায়নি তোর দাদা, যাবার কথা তো ছিল পরশু, জ্বর হয়েছে বলে যায়নি। ভাগ্যিস জ্বরে ছিল, কি যে হবে এদের। যেন সবাই ঘরে ফিরে আসতে পারে ঠাকুর, কাউকে যেন নিও না আর। এমনটা আগেও দেখেছো বৌদি? দেখিনি আবার, কম দিন হলো রে এখানে। ঝড়ের মুখে পড়ে কত নৌকোডুবি দেখলুম, কত সংসার ছাড়কার হলো। কি অদ্ভুত জীবন, তাই না? রোজ প্রাণ হাতে করে ঘর থেকে বেরোনো। তা ঠিক। তা হ্যাঁ রে নয়ন, ধনু কোথায়? বেরিয়েছে। ঠিকঠাক মানছিস তো সব? মানছি, সবই করছি। বুঝতে পারিনি তো কিছু? না না, কিন্তু জানো তো বৌদি, ওর কাছে একটা জিনিস দেখেছি আমি। বলতে বলতেই নয়নতারা দেখল ধনুষ ঠুকছে। চুপ করে গেল।
আমি বেরোবো, খেতে ঝটপট। কোথায় যাবি? কোথায় আবার? ট্রলার নিয়ে। পাগল হয়ে গেলি নাকি? ওয়েদার দেখেছিস কি অবস্থা পাড়ার, দেখছিস না? সব দেখে লাভ নেই, জেলের ঘরে জন্ম, ঝড় জল দেখে ভয় পেলে চলবে নাকি? তাই বলে এই ধনু, তোর কি মাথাটা গেছে রে টাকা টাকা করে? কিছু মনে করিস না, ছোট থেকে দেখছি তো তোকে, তাই বলছি। এত লোভ ভালো নয়। কি পাগলের মতো বকছিস লো? এই তুফানে কে সমুদ্রে রওনা দেয়? হ্যাঁ, বাপের কালে দেখিনি বাপু। এখন দেখে নাও। তুই আজ গিয়ে দেখ ধনুষ, আমি কিন্তু তোকে ছেড়ে চলে যাব বলছি। যা খুশি কর, আমি যাবই, যেতে আমাকে হবেই। ফোনটা বেজে উঠল ধনুষের। বিরক্তি ভরা মুখে ফোনটা ধরে বলল, হ্যালো, কে? ফোন করার কি আছে, বললাম তো যাব। তুই না গেলে থাক, ভারু যাবে। ফোনটা কেটে বাথরুমে চলে গেল স্নান করতে। যাবার আগে খুব স্বাভাবিক গলায় বলে গেল, বাদবার নয়ন। এমন ভীষণ রুদ্র রূপে সমুদ্রকে কখনো দেখেনি ধনুষ। কি বিভৎস! ও নিজেরই কেমন যেন ভয় ভয় করছে মাঝে মধ্যে। প্রবল বৃষ্টি পড়ছে, উথাল পাথাল ঢেউ, আর সাথে অবিরাম দুলুনি। মনে হচ্ছে এই বুঝি খেয়ে ফেললো কেউ গোটা ট্রলারটাকে। রেনকোট মানছে না এত বৃষ্টি। এরই মধ্যে 3 জন ধরাধরি করে মাছে মাছে ভরিয়ে ফেলেছে। তাকানো যাচ্ছে না ভালো করে, বৃষ্টির জল চোখে এসে লাগছে। এই মাছগুলো আগে সরা, তারপর আবার তুলবো। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। ভারু আর আন্না দুজনে ধরাধরি করে মাছগুলো নিয়ে যাচ্ছে বরফ ঘরে। যা মাছ আছে তুলতে ঘন্টাখানেক লাগবে, একটু জিরিয়ে নিলে হতো। চোখ দুটো জুড়ে আসছে যেন ঘুমে। ভেতরে কেবিনে গিয়ে ভিজে গায়েই শুয়ে পড়ল ধনুষ। চোখ দুটো লেগে এলো। দুমদুম করে নাজিয়া দরজায় ধাক্কা দিচ্ছে নয়নতারা। পুষ্প ওকে আটকাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। দরজা খুলল নাজিয়া। কি ব্যাপার? কি ব্যাপার সে তো তুমি বলবে। বলো বলো, আমার বর কোথায়? মানে পুষ্প বৌদি, ও কি বলছে এসব? ওর মাথার ঠিক নেই না জিয়া, আমি বলছি সব। নয়ন, ভেতরে আয়। বসেছে 3 জন। নয়নতারা সমানে কেঁদে চলেছে। পুষ্প সবটুকু গুছিয়ে বলল। সব শুনে নাজিয়া বলল, তোমার কথার অবাধ্য হয়ে চলে গেছে? এই এই তুমি ঠিক মতো করেছিলে তো যা যা বলেছিলাম তোমাকে? হ্যাঁ, সব করেছি, কিন্তু যত করেছি তত অবাধ্য হয়েছে ও। তুমি কি সর্বনাশ করলে আমার। বাজে কথা বলো না, থামো। কিছু তো একটা গন্ডগোল হয়েইছে, নয়তো আমার বশীকরণে কাজ হবে না। এ আজ অব্দি হয়নি। তুমি তুমি নিশ্চয়ই কিছু ভুল করেছ। না না জিয়া, নয়ন কোনো ভুল করেনি। তুমি যেটা মিশিয়ে খাওয়াতে বলেছিলে ও খাইয়েছে, আতরটা মেখেওছে। এই তো আমার সামনেই শেষ দিন ঝগড়া করে বেরিয়ে গেল। ধনুষ এমন ছিল না, ও সত্যি এমনটা ছিল না গো। আমাকে আমাকে ভীষণ ভালোবাসতো। কে এমন ছিল না বললে? আরে ধনু গো, ধনু, আমাদের ধনু। 1 মিনিট বৌদি, এ কার বউ? ধনু মানে ধনুষের বউ। হায় আল্লাহ, এটা ধনুষের বউ। প্রথম দিন বলনি এটা আমাকে? তুমি তো জিজ্ঞেস করনি। হায় আল্লাহ, এটা কি হলো আল্লাহ! আমি তো জিজ্ঞেস করি না। এই বশীকরণের জন্য এত নাম ধাম লাগে না। আগে জানলে। তুমি জানতে না আমি ধনুষের বউ? এক পাড়ায় থেকেও জানতে না? না, জানতাম না। এ পাড়ার কারো কোনো খবর রাখি না আমি। বৌদিকে জিজ্ঞেস করো, পাড়ার যাকে খুশি জিজ্ঞেস করে নাও। জানলে তোমার কাজ আমি করতামই না। কেন? ধনুষের বউ বলে তুমি আমার কাজ করতে না কেন? কারণ আমি ধনুষের কাজ করে দিয়েছি। আর যে কাজটা ওর জন্য করেছি ঠিক তার বিপরীত কাজ তোমাকে করে দিয়েছি। উফ আল্লাহ! তার ওপর ওর ওই তাবিজে তোমার রক্ত লাগায়।
নাজিয়ার কথা কিচ্ছু বুঝতে পারছে না নয়নতারা। কি বকে যাচ্ছে এই মহিলা? এই মহিলা ধনুষের কাজ করেছে? কই বলেনি তো ধনুষ ওকে, লুকিয়েছে কেন? ওই তাবিজটা এর দেওয়া ছিল, সেজন্য ধনুষ ওটার জন্য ওকে ধাক্কা অবধি মেরেছিল। কিন্তু কেন? কিসের এত লুকোছাপা, কিসের এত টান? হাওয়ায় আচমকাই একবার নাক টানল নয়নতারা। এই তো, এই গন্ধটাই ধনুষের গায়ে পেয়েছেও। স্বীকার করেনি ধনুষ, এই গন্ধটা এই মহিলা মাখে। প্রথম দিনই মহিলা ঘরে ঢুকতেই এই গন্ধটা পেয়েছিল নয়নতারা। আর এইটাই কিনা ওর বরের শরীরে। আর ভাবতে পারল না নয়নতারা, সে চিৎকার করে উঠল। কি তুই করেছো তুমি আমার বরকে? বলো সত্যি করে, কেন তোমার গায়ের গন্ধ নিয়ে করে? কেন তোমার দেওয়া তাবিজের জন্য আমাকে? বলো সব সত্যি করে বলো, নয়তো এখানেই তোমাকে আমি শেষ করে নিজেও মরবো। আমাকে শেষ করার কথা পরে ভাবলেও চলবে, আগে তোমার বর ফিরুক ঘরে। ও সর্বনাশের জালে জড়িয়ে পড়েছে, যেটা তোমার আর আমার বোনা। মানে? শোনো, মন দিয়ে শুনবে যেটা বলছি। ধনুষ আমার কাছে এসেছিল, তাও তাও মাস 2 আগে। ও চখা পোঁতায় মাছ ধরতে যেতে চায় বলেছিল আমি যেন এমন কিছু দিই ওকে যাতে ও ভয় ডর ছাড়াই ওখানে যেতে পারে, কোনো ক্ষতি না হয় সেখানে গেলেও। প্রথমটায় আমি অতটা রাজি হইনি, কিন্তু ও এমনভাবে বলল, রফিকুল খুব ভালোবাসতো ওকে, নিজের ভাইয়ের মতো। তাই ফেরাতে পারলাম না, ওকে দিলাম। বৈতালি যাতে ওর ক্ষতি না করতে পারে তেমন একটা জিনিস ওকে তৈরি করে দিলাম কদিন পর। সাথে সাথে এও বললাম, এটা কিন্তু সারা জীবন চলতে পারে না, এর মেয়াদ 9.5 মাস। এর মধ্যেই ওকে যা করার করতে হবে। এদিকে ও যেদিন যেদিন ওখানে যাবে সেদিন সেদিন রাতে আমি এখানে বসবো বৈতালির হোমে, তাকে তাকে তুষ্ট রাখতে, তার মন এদিকে ঘুরিয়ে রাখতে। ওকে তো দিলাম তাবিজ, যার কাজ ছিল বৈতালির থেকে ওকে চখা পোঁতায় রক্ষা করা, যাতে ও নির্ভয়ে যেতে পারে, সেই কাজটা করতে পারে। এদিকে তোমাকে দিয়ে বসলাম বশীকরণের জিনিস, যাতে চখা পোঁতায় যাওয়া থেকে তুমি ওকে আটকাতে পারো। সম্পূর্ণ বিপরীত ক্রিয়া শুরু হলো একটাই মানুষের ওপর। এরপর ওর ওই তাবিজে তোমার রক্ত লেগেছিল, তখন তুমি আমার নিয়ম মতো বশীকরণের কাজ শুরু করেছ। সেই তোমারই শরীরের রক্ত ওই তাবিজে লাগায় ফল হলো সম্পূর্ণ উল্টো। ও তোমার বশ হবার বদলে আরো বিরূপ হয়ে পড়ল, সাথে সাথে আমার উপর তৈরি হলো টান। এটা কিভাবে হলো গো? তোমার দেয়া তাবিজে নয়নের রক্ত লেগেছে, তো ধনুর তোমার ওপর টান হবে কেন নাজিয়া? সব কেনর উত্তর তোমরা জানো বৌদি। এই জগৎটার কতটুকু জানো বলো তো? আমি বৈতালির সাধনা করি, সেই সাধনার জোরেই এদের দুজনের কাজগুলো করেছি। এখন হায় আল্লাহ, আমি জানি না, আমি 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 কিচ্ছু বলতে পারছি না। এই তোমরা তোমরা যাও, আজ আমাকে আজকে রাত্রিটা সময় দাও। যাও তো যাও। ধনুষ ঘরে বেরেনি আজ 5 দিন হয়ে গেছে। 5 দিন? চোখের তারা স্থির হয়ে গেল নাজিয়ার। একটু কষ্ট করেই যেন বলল, বসো বসো, আমি আসছি। 10 মিনিট বাদে নাজিয়া এলো হাতে একটা থালা নিয়ে। থালায় কি কি সব রয়েছে সেটা চৌকিতে রেখে নিচু হয়ে নিচে থাকা ট্রাঙ্ক বের করলো, একটা প্যাকেট। তারপর সেটাও রাখলো থালার ওপর। থালাটা এগিয়ে ধরলো নয়নতারার দিকে। এইটা নাও। কেন?
অবাক হয়ে বলল নয়নতারা। নাজিয়া অধৈর্য স্বরে বলল, প্রশ্ন করো না, নিতে বলছি যখন নাও। এগুলো দান দান করতে হবে আজ আমাকে। এতে চিনি, দুধ, চা পাতা আর নতুন কাপড় আছে। এটা দান না করলে আমি আজ সাধনায় বসতে পারবো না। নাও, নিয়ে নাও। থালাটা নিল নয়নতারা, কিছু বলল না মুখে। একটা মূর্তির সামনে বসেছে নাজিয়া। তার চারপাশে 4টে মোটা মোমবাতি, 1.5 হাত 3 আঙুল সমান লম্বা মূর্তিটা একটা নারী মূর্তি। সে নগ্ন এবং তার 4টে হাত। শরীরে অলংকার রয়েছে প্রচুর। 2 হাতে 2 রকম অস্ত্র। এক হাতে খড়গ গোছের কিছু, অপর হাতে ঢালের মতো কিছু একটা। বাকি 2 হাতের এক হাতে অভয় মুদ্রা। অপর হাত যেন কিছু চাইবার ভঙ্গিতে রাখা। একটা পেট মোটা বেশ বড় মাছের ওপর মূর্তিটা দাঁড়িয়ে। বাঁ পা আগে, ডান পা তার পেছনে, খানিকটা নৃত্যরত ভঙ্গি। মূর্তিটা মাটির। তার বাঁ কাঁধের ওপর 5টা রঙের সুতো রাখলো নাজিয়া, হলুদ, সবুজ, নীল, সাদা আর লাল। এরপর একটা পরিষ্কার ধোয়া কলাপাতা রাখলো মূর্তির সামনে। তাতে রাখলো একটা মাটির প্রদীপ। প্রদীপে ঘি দেওয়া, গরুর দুধের ঘি। এক্ষেত্রে অন্য কোনো দুধের, যেমন মোষের দুধের ঘি চলবে না। প্রদীপটা জ্বাললো নাজিয়া। তারপর ওই কলা পাতার ওপর একটা নিখুঁত গোটা পান, একটা গোটা সুপারি, একটা গোটা গোল বাতাসা রাখলো। ওং রিং বেতালি যোগিনৈ স্বাহা। 3 ঘাটের জল থাকেই নাজিয়ার কাছে, বিভিন্ন কাজে লাগে। 3 ঘাটের বলতে 3টে পুকুরের জল। সেই জল একটা ঘটিতে নিয়ে তাতে 3টে দূর্বা নিয়ে একবার করে ডুবিয়ে মূর্তির গায়ে ছেটাতে লাগলো, আর ওই মন্ত্র বলতে লাগলো, ওং রিং বেতালি যোগিনৈ স্বাহা। এভাবে 7 বার করলো। তারপর 2 হাত জোড় করে প্রণাম করলো নাজিয়া। ওং উদয়গিরি পর্বতে আসিল দেবী, ধ্যান করিয়া আমি তোমায় ডাকি। পূর্ব দিকে মুখ করে বসে 311 বার গুনে গুনে এই মন্ত্র জপ করতে থাকলো। হাতে রুদ্রাক্ষের মালা। সেই মালা গুনে গুনে জপ যখন শেষ হলো, তখন রাত খানিক গভীর হয়েছে। দরদরিয়ে ঘামছে নাজিয়া। এবার পাশে থাকা একটা নতুন ব্লেড দিয়ে নিজের ডান হাতের চেটোর অনেকখানি কাটলো। লাল রক্ত সরু স্রোতের মতো পড়তে থাকলো ওই কলা পাতার ওপর। ওখানে থাকা পান, সুপারি সব ভিজে লাল হয়ে যেতে থাকলো। ক্ষতস্থান চেপে ধরল নাজিয়া। আরো খানিক রক্ত বেরোতে থাকলো সেখান দিয়ে। শরীর অস্থির হচ্ছে নাজিয়ার। শ্বাস নিতে কষ্ট হচ্ছে এখন। ভীষণ গরম লাগছে। গলা শুকিয়ে কাঠ। জল পেলে ভালো হতো, কিন্তু খাওয়া যাবে না জল। জল খেতে গেলে পেতে হবে অসীম জল, যার কোনো শেষ নেই। ওদের ক্ষমা করো মাগো, ক্ষমা করো ওদের মা। ওদের দোষ নিও না মা। তুমি ত্রুটি সহ্য করবে না মা জানি, কিন্তু ঠিক তখনই প্রবল ঠান্ডা হাওয়া এক ঝলকে ঘরে এলো, বিভৎস আষ্টে গন্ধ সাথে। 4টে মোমবাতি একে একে নিভে গেল। সামনে রাখা বৈতালির মূর্তিটা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, ঠিক যেন বায়োলুমিনেসেন্স। নাজিয়ার মাথায় সেসব জানা তথ্য ভাসছে যেন। এটা তো একটা রাসায়নিক প্রক্রিয়া, যেটায় কিছু সামুদ্রিক জীবন্ত প্রাণী এই অদ্ভুত আলো তৈরি করে। কবেকার পড়া এসব কথা মাথায় আসছে কেন এখন?
ভাবার আগেই সবুজ আর নীলে মেশানো ওই আলোটা মূর্তিটাকে ঘিরে ফেলল। বৈতালির মূর্তিটাই হয়ে উঠল নীল সবুজ আলোর মূর্তি, জ্বলতে থাকলো যেন। হাসতেও লাগলো কি বিদ্রুপের হাসি। ঘুটঘুটে অন্ধকার ঘরে প্রবল আষ্টে গন্ধ নিয়ে ঠান্ডা হাওয়াটা যেন ওর কানের কাছে চলে এলো একদম। বলা ভালো কান ভেদ করে শরীরে ঢুকে গেল। ঘর ঘরে প্রাচীন কণ্ঠে এক নারী বলে উঠল, তবে তুই চা। ধনুষের যখন ঘুম ভাঙল তখন সে অবাক হলো। সকাল হয়ে গেছে, এত ঘুমিয়ে পড়েছিল নাকি? ওরা ডাকেনি কেন? তাড়াতাড়ি উঠে বসল। রোদ এসে পড়েছে কেবিনে। আশেপাশে ভারু বা আন্নাকে দেখতে পেল না। ছুটে বেরিয়ে এলো বাইরে। দুজনেই ডেকের উপর শুয়ে পড়ে আছে, নাক ডাকছে। এই সালা, এই এই ওট ওট, মনের ঘুম ঘুমাচ্ছিলিস নাকি? ডাকিস নি সালার, উল্টে নিজেরা ঘুমিয়ে পড়ে। আচ্ছা তা এই সালা, রোদ উঠে গেছে তো। এই সস, বৃষ্টি থেমে গেছে। এত ঘুমিয়ে পড়লাম কখন বলতো? তুই তো ঘুমলি আগে। আমি? তুই আগে ঘুমিয়েছিস। দুজনের বকবকানি শুনে মনে পড়ল গত রাতের সেই ভয়াবহ ঝড় বৃষ্টির কথা। আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে, আজ ফিরতে হবে। ওদের ফের ধমক দিল ধনুষ। এই চুপ করবি তোরা, ট্রলার ঘোরাবো। এখনই ওস্তাদ? কেন, তোর ইচ্ছে নেই যাওয়ার? না না, আছে, মাছ তো ভালোই উঠেছে কাল। দাঁড়াও একবার দেখে আসি। বলে ভাড়ু চলে গেল বরফ খড়ের দিকে। তখনই চিৎকার করতে থাকলো, এ বাবা, এ কেমন কথা? আন্না, আন্না শোন, ওস্তাদ এবার এখানে এসো। বরফ ঘর বোঝাই মাছ, এত মাছ যে আর একটা মাছ রাখারও বোধহয় জায়গা নেই সেখানে। অবাক হয়ে গেল তিনজনেই। এত মাছ কাল রাতে ওরা মোটেও ধরেনি। তাহলে তো ভুতুড়ে কেস গো ওস্তাদ। চা ট্রলার ঘোড়া, এসব বেঁচে বুঝে বাড়ি ঢুকতে রাত হয়ে যাবে আজ। মনটা বড় আনচান করছে নয়নের জন্য। মেয়েটাকে গিয়ে খুব করে ভালোবাসবে, বেড়াতে নিয়ে যাবে দুদিনের জন্য কোথাও, কালকেই বেরোবে। হইচই পড়ে গেছে জেলেনি পাড়ায়। ওই ভয়াবহ ঝড় বৃষ্টি দুর্যোগ সব কাটিয়ে 6 দিনের দিন ফিরেছে ধনুষ। যেখানে সবাই আশা ছেড়েই দিয়েছিল, ও ট্রলার ডুবেছে ধরেই নিয়েছিল সকলে। হতভম্ব কেবল ধনুষ। 6 দিন পর কি বলছে এরা? ছবিগুলো পরপর যেন সিনেমার মতো মাথায় ঘুরছে। ওকে পাড়াতে ঢুকতে দেখেই সবাই হইচই করে উঠল, কাঁধে করে তুলে নিয়ে এলো ঘরে। ভেতর থেকে পুষ্প বৌদি বেরিয়ে এসে ওকে দেখেই কেঁদে ফেলল। নয়নকে ডাকতে থাকলো। নয়ন দৌড়ে এলো। কি চেহারা হয়েছে ওর, রোগা কালো, চোখ বসে গেছে। ওকে দেখেই অজ্ঞান হয়ে গেল নয়ন। ওর চোখে মুখে জল দিয়ে পাড়ার বউরা জ্ঞান ফেরালো। সবার সামনেই ওকে জড়িয়ে ধরল নয়ন। তারপর কিল চড় ঘুষি মারতে লাগলো। মুখে একটাই কথা, আর ওই রাক্ষসে জায়গায় যাবি না তুই। আমার সিঁদুরের জোরে আমি তোকে ফিরে পেয়েছি, আর যেতে দেব না। তারপর সবাই প্রশ্ন করতে থাকলো কি হয়েছিল। ধনুষ কি উত্তর দেবে? ও নিজেই কি জানে কি হয়েছিল? ওর কাছে তো মোটে এক রাত্রির, সেই যে ঘুমলো পরদিন উঠল। কোথায় গেল 5টা রাত? জানে না ধনুষ। কোথায় ছিল ওরা ওই 5 রাত? জানে না। হ্যাঁ, অনেক রাত হয়েছে, সবাই এবার ঘর চল গো। এদের দুটিকে একা ছেড়ে দাও। সবার ঘরের লোক ওই ঝড়ের পরে ফিরে এসেছে, কাল আমরা ফিস্টি করব। সবাই হাততালি দিয়ে উঠল। হো হো করে আওয়াজ করতে থাকলো ছেলেরা। ঘর পুরো ফাঁকা হতে পুষ্প বৌদি এগিয়ে এলো ধনুষের দিকে। গলা নামিয়ে বলল, ধনু, তুই কোন বিপদ থেকে ফিরেছিস তুইও জানিস আর আমিও জানি। আর ওদিকে যাস না কোনোদিন। বেশি লোভ করে কি হবে বল দেখি। বউ তো তোকে ছাড়া কিচ্ছুটি চায় না।
এভাবেই ভালো থাক না দুটিতে। ওই রাগ পুষে জায়গায় আর যাস নে। না বৌদি, আর যাও না, আমার দরকার নেই এত মাছের। সবাই যেমন পায় তেমন পেলেই হবে। ওখানে বৈতালি থাকে, ঠিকই বলে সবাই। আমি হয়তো ওই মরতে মরতে ফিরে এসেছি তার দয়ায়। না না, আর না, আর না। মুখে কিছু বলল না পুষ্প। খেয়াল করল ধনুষের হাতের সেই তাবিজটা নেই। ঘরে গেলাম রে নয়ন, কাল রাঁধিস না, ফিস্টি হবে কিন্তু। বলতে বলতে নিজের ঘরের দিকে এগোলো পুষ্প। ধনুষ ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের দিকে তাকালো। পরিষ্কার আকাশ, ঝড় জলের চিহ্ন নেই। উকি মেরে বেশ খানিকটা ঝুঁকে বাঁ দিকে দেখল। দেখা যায় না এখান থেকে ভালো করে। চারপাশটা দেখে নিয়ে কয়েক পা এগোলো বাঁ দিক ধরে। না, আলোটা জ্বলছে না। টিম টিম করে একটা বাল্ব জ্বলে কম পাওয়ারের, জ্বলছে না সেটা। বিস্তীর্ণ জলরাশি, তরঙ্গের পর তরঙ্গ, আসছে, ধাক্কা মারছে, চলে যাচ্ছে, আবার আসছে। জল এখন ঠিক বুক ছাড়িয়ে গলা ছুঁই ছুঁই। অন্ধকার চারপাশ, মনে হচ্ছে পৃথিবীর বাইরে কোথাও কোনো জীবনের স্পন্দন নেই, শব্দ নেই। একটাই শব্দ, ঢেউয়ের গর্জন। পাহাড় প্রমাণ লাগছে ঢেউগুলো এবার হেলিয়ে দিচ্ছে, টলিয়ে দিচ্ছে ওগুলো ধাক্কা দিয়ে। তবুও এগিয়ে চলেছেন নাজিয়া। লবণাক্ত জলই ঢকঢক করে খেয়েছে অনেকখানি। অসম্ভব তেষ্টা পেয়েছিল। এখন আর কোনো বোধ নেই শরীরে, কেবল এগিয়ে যাওয়া আর এগিয়ে যাওয়া। একটাই কাজ, যতক্ষণ বৈতালি স্বয়ং তাকে গ্রাস না করছে ততক্ষণ এগিয়ে যাওয়া। আর কতটা পথ হাঁটতে হবে? শরীর ভেঙে আসছে, মনে হচ্ছে এখানেই পড়ে যায়। কিন্তু মানা আছে, নিয়ম নেই। নিজেকে যখন বৈতালির কাছে অর্পণ করতে এসেছো, তোমাকে যতক্ষণ না সে নিজে নিচ্ছে তোমাকে চলে যেতে হবে। বসে পড়লে, ভেসে গেলে তোমাকে গ্রহণ করবে না বৈতালি। তার জিনিস সে নিজে এসে নিয়ে যাবে তার সময় মতো, ইচ্ছে মতো। পায়ের কাছে ভারী কিছু নড়াচড়া টের পেল। ছটফট করছে যেন, কাঁটা বিঁধছে মনে হচ্ছে। লেজের ঝাপটা ঝাপটি চলছে। এসেছে, সে এসেছে, পাঠিয়েছে দূত। আর তো পারছি না মা, এবার নিয়ে নাও মা, এবার নিয়ে নাও, নিয়ে নাও মা। প্রবল জোরে একটা ঢেউ ধাক্কা মারল নাজিয়াকে, ওলট পালট করে দিল একেবারে। বিশ্ব চরাচর মুছে গেল সামনে থেকে। সে শুধু কারো হাতের খেলার পুতুলের মতো পাক খেতে লাগলো। এর মধ্যেও প্রবল সেই আষ্টে গন্ধটা টের পেল নাজিয়া। চার মাস পর ঘরের টিনের চাল সরিয়ে পাকা ছাদ করেছে ধনুষ। একটা স্টিলের খাট, একটা কালার টিভি কিনেছে, সিলিং ফ্যান আর একটা গ্যাস ওভেন। নয়নতারাকে সে একজোড়া সোনার দুলও গড়িয়ে দিয়েছে। নয়ন, তুই কিন্তু একটু সাবধানে চলাফেরা কর। সাবধানেই চলি। সাই, সবসময় দৌড়াদৌড়ি করিস তুই। বাজে বকিস না, আমি দৌড়ই না। আমার খেয়াল আছে যে আমার পেটে ছোট্ট একটা নয়নতারা আছে। কেন? ধনুষও তো হতে পারে। না, ধনুষ না, নয়নতারাই আছে। এই বাপ, একটা নয়নকে নিয়ে না যা আলাবার একখানা। খুব মার খাবি কিন্তু ধনুষ। বলে হাতের সামনে থাকা বালিশটা ছুঁড়ে দিল ধনুষের দিকে নয়নতারা। এই তোকে আমি বলেছিলাম আমি ম্যাক্সি পড়বি।
আরাম পাবি তো। ঘরের ভেতর শাড়ি পরে বসে আছিস কেন বলতো? হ্যাঁ, কি বাজে দেখতে শাড়িটা। এই এসব বলিস না, এটা আমার খুব প্রিয় শাড়ি রে। ইস, প্রিয় হওয়ার মতো শাড়ি এটা, সাদা রং আর লাল পাড়। হোক, আমার পছন্দের, আমার খুব প্রিয় এটা। আচ্ছা ঠিক আছে, যা ভাল লাগে পড় না বাবা, আমাকে একটু ঘুমোতে দে। পাশ ফিরে চোখ বুঝল ধনুষ। এখন দুপুরবেলা। পরনের শাড়িটার গায়ে হাত বোলালো নয়নতারা। এটা সেই শাড়ি যেটা নাজিয়া ওকে দিয়েছিল, দান করেছিল, সাধনায় বসার আগে দান করেছিল। সেই সাধনা যেটায় ওর ধনুষকে ফিরিয়ে দিয়েছে নাজিয়া। কোথায় আছে ও কেউ জানে না। ওর ঘরে তালা, সেই রাতের পরদিন সকাল থেকেই তালা। বেঁচে আছে তো নাজিয়া, নাকি ওদের বাঁচাতে গিয়েই? না না, বৈতালি ওকে নিয়ে যায়নি তো? বুকটা কেঁপে ওঠে নয়নতারার। কারো উদ্দেশ্যে হাত জোড় করে ফিসফিস করে বলে, ওকে বাঁচিয়ে রেখো। নাজিয়া বেঁচে আছে না মরে গেছে জানে না নয়নতারা। কখনো কি দেখা হবে? ক্ষমা চাওয়া বাকি আছে যে। কি ভুল ভেবেছিল তাকে। দান করা শাড়িটায় ফের পরম মমতায় হাত বোলালো নয়নতারা। আসলে ঠিক কি দান করেছে নাজিয়া? এই শাড়িখানা, নাকি আস্ত জীবনটাই?